নিস্তব্ধতা, গুমোট, থমথমে পরিবেশ। কারো মুখে কোনো রা নেই। সবাই উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে সামনে বসা দুজন মানব মানবীর পানে। দুজনের মুখেই লেগে আছে বিস্ময় ভাব। দুজনের কেউ যেন বর্তমান পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। আর না এমন পরিস্থিতি আশা করেছে। দুজন হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। ওদের অবস্থা দেখে সবাই মিটিমিটি হাসছে। উৎসা শেষমেশ হাসি আটকাতে না পেরে ফিক করে হেসেই দিল। ওর হাসির শব্দে ঘরময় সবাই হেসে শব্দ করে হেসে দিল। হাসির শব্দে মুখরিত হয়ে উঠল তানজিলাদের ড্রয়িং রুম। দুজনের হতভম্ব ভাব সবার হাসির শব্দে ভাঙল। লজ্জায় মুড়িয়ে গেল মানবী বদন। লজ্জা পেলেও ঠোঁটের কোণে ভর করল খুশির ঝলক। দুজনের কেউ যে উক্ত ঘটনার জন্য প্রস্তুত ছিল না সেটা দুজনের মুখের ভাব ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছে। তবে ওদের দুজনকে চমকে দিতে পেরে সবার ঠোঁটের কোণে হাসি ঠাঁই পেয়েছে। সবার মাঝে উৎসার আনন্দ যেন একটু বেশিই। এই সব কীর্তিকলাপ যে ওরই সাজানো। ভাইকে আর বান্ধবীকে নাকের জলে চোখের জলে করার পরিকল্পনা অবশেষে সফল হয়েছে। বেচারা তিয়াস পারে না কান্না করে দেয়। এই তো একটু আগের ঘটনা। উৎসারা এসে পৌঁছেছে তানজিলাদের বাড়ির সামনে। তিয়াস মেজাজ খারাপ করে গাড়ি থেকে নেমে এলো। ওর বিন্দু মাত্র ইচ্ছে নেই ভিতরে যাওয়ার। ইচ্ছে করছে এক ছুটে পালিয়ে যেতে। ওর মন মেজাজ সম্পূর্ণরূপে এক রমণীতে মত্ত হয়ে আছে। বেচারা পারছে না এক দৌড়ে প্রয়তমার কাছে ছুটে যেতে। গাড়িতে বসে ও মেয়েটার নাম্বারে বার কয়েক ডায়াল করেছে। তবে ফলাফল আগের ন্যায় যেই সেই। মেয়েটা ওর নাম্বার ব্লক লিস্টে ফেলেছে। তিয়াস নিজের কোনো দোষ ত্রুটি খুঁজে পেল না। হুট করে এভাবে যোগাযোগ বন্ধ করার কারণ কি? কিছু হলে তো বলবে, তা না করে হুট করে ব্লক করে দেওয়া কোন ধরনের আচরণ? একে তো বাবার পছন্দ করা মেয়ের সাথে এক প্রকার বিয়ে হয়ে যাচ্ছে, অপরদিকে প্রয়তমার আচমকা বদল, সব মিলিয়ে মেজাজ খারাপ সাথে টেনশনে থাকায় তিয়াস ভালো করে কিছুই লক্ষ্য করেনি। এটা যে তানজিলাদের বাড়ি সেটাও খেয়াল করেনি বেচারা। যদিও তিয়াসের আগে তানজিলদের বাড়ি তেমন ভাবে আসেনি। গলির মোড়ে এসে দুবার তানজিলাকে দিয়ে গেছে। আজ টেনশনে থাকায় আশেপাশে কিছুই লক্ষ্য করেনি। এদিক দিয়ে উৎসার ভালোই হয়েছে। ও তো ভেবেছিল এই বুঝি তিয়াস বুঝে ফেলল। কিন্তু শেষমেশ যে ওর প্ল্যান সফল হবে ভাবেনি। তানজিলাদের বাড়ির সামনে এসে নামলে তানজিলার বাবা এসে সবাইকে সাদরে ভিতরে নিয়ে আসেন। ড্রয়িং রুমে আলাহি আয়োজন করা হয়েছে। আগেই বলা আছে আজ ছেলে মেয়ের আংটি বদল করা হবে। সেই মতেই আয়োজন করা হয়েছে। সবাই যার যার মতো বসেছে। উৎসা তাদের মাঝ থেকে উঠে তানজিলার রুমের দিকে হাঁটা দিল। মেয়েটাকে আরেকটু জ্বালিয়ে আসা যাক। যেই ভাবা সেই কাজ। তানজিলার রুমের সামনে এসে কোনো প্রকার নক না করে দরজা খুলে ফেলল। বিছানার এক কোণে বসে ফুপিয়ে কান্না করছে তানজিলা। মেয়েটা বরাবরই একটু চুপচাপ শান্ত স্বভাবের। উৎসার বেশ খারাপ লাগলো। প্রাণপ্রিয় বান্ধবীর কান্না সহ্য হলো না। যতই শাস্তি দিবে ভাবুক বেস্ট ফ্রেন্ড হয়তো। উৎসা মনে মনে নিজেকে দুটো গালি দিতে ভুলল না। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল বোধ হয়। উৎসা নিজেই নিজেকে বুঝল। উৎসা ভালো কিছু করার জন্য একটু আধটু কান্না করলে কিছু হয় না। এগিয়ে গেল তানজিলার দিকে। মেয়েটা যেভাবে কান্না করে যাচ্ছে এভাবে কান্না করলে তো সব সাজ ধুয়ে মুছে উঠে যাবে। তানজিলার পরনে মিষ্টি কালারের শাড়ি। শাড়িতে মেয়েটাকে একটু বেশিই সুন্দর লাগছে। উৎসা মনে মনে ফন্দি এঁটে ফেলল। তানজিলোর কান্না থামানোর সাথে ওকে একটু খেপানোর। যেই ভাবনা সেই কাজ। তানজিলা যখন কান্নায় ব্যস্ত তখন উৎসা ওর পাশে বসল। ঢং করে বলল, বান্ধবী তুই এখানে যার জন্য কান্না করছিস সে তো দিব্যি তোকে ভুলে বাবার পছন্দের মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আর তুই কত বোকা দেখ, এখনো তার বিরহে কান্না করছিস। পাশ থেকে পরিচিত কণ্ঠ পেয়ে পাশ ফিরে তাকালো তানজিলা। সময় নিয়ে উৎসার বলা কথাগুলোর মানে বোঝার চেষ্টা করল। মানে বুঝতে পেরে ওর কান্না থেমে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। উৎসা তানজিলাকে আশ্বাস দিয়ে বলল, আমি যেটা বলছি সেটাই সত্যি। ভাইয়া আব্বুর পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আর তুই কিনা তার জন্য চোখের পানি ফেলছিস। তোর জন্য আমার কষ্ট হচ্ছে জানু। তানজিলা উঠে দাঁড়ালো। কোমরে হাত গুজে জিজ্ঞেস করল, তুই ঠিক বলছিস তো? হ্যাঁ, ওনার এত বড় সাহস। আমি দুদিন কি কথা বলিনি তাই উনি অন্য মেয়ে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তোর ভাইকে বলে দিস তার আগে আমি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব। আর তোর ভাইকে দেখিয়ে দিব। তানজিলার অবস্থা দেখে উৎসা মনে মনে হেসেই লুটোপুটি খাচ্ছে। যেই ডোজ দিয়েছে তানজিলা এখন বেশ কিছুক্ষণ রেগে মেগে ফায়ার হয়ে থাকবে। হুট করে তানজিলা জিজ্ঞেস করে বসল, কিন্তু তুই এখানে কি করছিস? তোকে তো আমি আসতে বলিনি। আর না তুই জানিস আজ আমাকে দেখতে আসবে। উৎসা থতমত খেয়ে গেল। তবে তানজিলাকে তা বুঝতে দিল না।
মুখের ভাবভঙ্গি স্বাভাবিক রেখে বলল, তুই বলিসনি তো কি হয়েছে? আন্টি আমাকে আসতে বলেছে। তোর তো কোনো বোন নেই। আমি যেন তোর সাথে থাকি তাই আসতে বলেছে। আর আমি তোর একমাত্র বেস্ট ফ্রেন্ড না? আমি যদি না আসি তাহলে হবে কি করে? এর মাঝে নিচ থেকে ডাক পড়ল তানজিলাকে নিয়ে যাওয়ার জন্য। উৎসাহ তানজিলার মাথায় কাপড় দিয়ে এনে বসালো সবার মাঝে। তানজিলা একবারও মাথা তুলে তাকালো না। ও ব্যস্ত তিয়াসকে বকতে। লোকটার এত সাহস, ও ব্লক করার দুদিনের মাথায় অন্য মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল। ও না হয় বান্ধবীর জন্য ব্লক করেছে তাকে, কিন্তু সে তো চাইলেই পারত এসে দেখা করতে বা কোনো না কোনো ভাবে যোগাযোগ করতে। কিন্তু করেনি, উল্টো বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। ইতর লোক একটা। তানজিলার ইচ্ছে করল লোকটার মাথা ফাটিয়ে দিতে। এই মুহূর্তে লোকটাকে সামনে পেলে সেটাই করত। তানজিলা যখন মনে মনে তিয়াসকে বকতে ব্যস্ত সেই সময় তনা বেগম বলে উঠলেন, ভাই সাহেব আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। যদিও তানজিলা মাকে আমার আগে থেকে বেশ পছন্দ ছিল। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার মেয়েকে আমার বাড়ির মেয়ে করে নিয়ে যেতে চাই। এতে আপনার কি মতামত? অতি পরিচিত কণ্ঠ পেয়ে তানজিলা মাথা তুলে তাকালো। তিয়াস মাথা নিচু করে বসেছিল। দেখবে না বাবার পছন্দ করা মেয়েকে। কিন্তু মায়ের মুখে প্রয়তমার নাম শুনে ফট করে তাকালো। ও কি কানে ভুল শুনল? নাকি সত্যি? দুজন দুজনের দিকে তাকিয়ে যেন হতবাক হয়ে গেল। ওদের এভাবে তাকাতে দেখে বাকিরা বেশ মজা পেল। সবাই হেসে ফেলল দুজনের কাণ্ডে। সবার হাসির শব্দে তানজিলা তিয়াস দুজনের হতভম্ব ভাব কেটে গেল। সবার মাঝ থেকে উজ্জ্বল সাহেব গলা খাকারি দিয়ে বলে উঠলেন, তাহলে ভাইজান আংটি বদলটা হয়ে যাক? কি বলেন আপনি? তোফাজ্জল সাহেব বললেন, ছেলে মেয়ে রাজি থাকলে আমার কোনো সমস্যা নাই। মাঝ থেকে উৎসাহ বলে উঠল, আব্বু আমার মনে হচ্ছে ওরা দুজনের কেউ রাজি না। আংটি বদলটা থাক, আমরা ভাইয়ার জন্য অন্য মেয়ে দেখব। তিয়াস ফট করে তাকালো বোনের দিকে। এই সব যে তার বোনের কাণ্ড এতক্ষণে ওর বুঝতে একটুও কষ্ট হয়নি। বোন তার এক নাম্বারের বিচ্ছু হয়েছে। উৎসার পাশে বসা মেহরাব বলল, বেচারা বেচারিকে অনেক তো জ্বালিয়েছ, এখন আর না। পরে দেখা যাবে দুজন কেঁদে দিবে। মেহরাবের কথায় আরেক দফা হাসির রোল পড়ল। লজ্জায় পড়ল তানজিলা। একটু আগেও কেঁদে কেটে এসেছে মেয়েটা। মেহরাব তাহলে সেটা লক্ষ্য করেছে। দুই পরিবারের মতামত নিয়ে দুজনের আংটি বদল অবশেষ হয়ে গেল। আংটি পরানো হলে তানজিলা, তিয়াস, উৎসাহ, মেহরাব চলে এলো ছাদে। নিচে বড়রা বিয়ের ফাইনাল কথা বার্তা বলছে। ছাদে পা রাখতেই তানজিলা দুম করে কিল বসিয়ে দিল উৎসার পিঠে। বেচারি উৎসাহ হঠাৎ এমন আক্রমণের কারণ খুঁজে পেল না। তানজিলা বেশ জোরেই দিয়েছে কিল। উৎসাহ পিঠ ডলতে ডলতে বলল, তারা চিহ্ন ততনি এত জোরে কেউ মারে? পিঠটা জ্বলে গেল। জ্বলার জন্যই দিয়েছি। আদর করে দেইনি যে তোর ভালো লাগবে? তোকে তো আমার আরো কয়েক ঘা দিতে ইচ্ছে করছে। হারামি, তুই জানিস আমি কি অবস্থায় ছিলাম? কত কষ্ট হচ্ছিল আমার? উৎসাহ মাঝে থামিয়ে দিয়ে বলল, তোমার কষ্ট? কষ্ট? আর আমারটা ছেলে খেলা? দুজন যখন আমায় না জানিয়ে প্রেম করেছ সেই বেলায় আমার বুঝি কষ্ট লাগেনি? লেগেছে, তাই জন্য তো সরি বলেছি। সরি বললেই কি সবকিছুর সমাধান হয়ে যায় নাকি? তোরা আমায় কষ্ট দিয়েছিস, কাঁদিয়েছিস, এই জন্য আমিও তোদের একটু খেল দেখালাম। ব্যাস, সমান সমান। তাই বলে এভাবে? অবশ্যই। পিছন থেকে তিয়াস আসে টোকা দিল উৎসার মাথায়। উৎসাহ তেতে উঠল। সবাই পেয়েছে কি? একটু আগে বান্ধবী মারল আর এখন ভাই? ক্ষেপে গিয়ে বলল, এই তোমরা দুজন আমাকে কি সরকারি জিনিস পেয়েছ? যে পারছ মেরে যাচ্ছ। এমন করলে কিন্তু আমি যেভাবে বাবাকে রাজি করিয়ে তোমাদের বিয়ে ঠিক করেছি ঠিক সেভাবেই বিয়ে ভেঙ্গে দিব বলে দিলাম। তিয়াস ভয় পাওয়ার ভান করে বলল, আপা আপনার কথা শুনে তো আমি এখনই কান্না করে দিব ভাবছি। উৎসাহ ভাব নিয়ে বলল, কান্না তো করেই দিচ্ছিলে, আমি দেখিনি ভেবেছ? গাড়িতে বসে পারো না কেঁদেই দেও। তিয়াস উৎসার কথা পাত্তা দিল না। বুকে হাত গুজে দাঁড়ালো। ওর পাশে মেহরাব। বুকে হাত গুজে দেওয়ালের সাথে হেলান দিয়ে জিজ্ঞেস করল, এই বদ বুদ্ধিটা কার? উৎসাহ পাশে দাঁড়ানো মেহরাবের দিকে তাকালো। তিয়াস ওর দৃষ্টি অনুযায়ী মেহরাবের দিকে তাকালো। দুই ভাই বোনের দৃষ্টি নিজের ওপর টের পেতেই মেহরাব নড়ে চড়ে দাঁড়ালো। মুখটা গম্ভীর করে বলল, এই বুদ্ধি কিন্তু আমার না। আমি কেবল তোর বোনকে বলেছি, ওরা তোমায় কষ্ট দিয়েছে তুমিও ওদের কষ্ট দেও তাহলে সমান সমান। বাকি যা করার সব তোর বিচ্ছু বোন করেছে। আমি কিছু জানি না। উৎসাহ দাঁত কেলিয়ে হাসল। তিয়াস ক্ষুব্ধ হয়ে বলল, তুই বন্ধু না শত্রু? তোর চেয়ে শত্রু ভালো ছিল। কোথায় বন্ধুকে সাহায্য করবি তা না করে বউয়ের সাথে তালে তালে দিয়ে বন্ধুকে কাঁদালি? এই তোর বন্ধুত্ব?
তোরা আমার বউকে না জানিয়ে কষ্ট দিয়েছিস সেই বেলায়? তোদের জন্য আমার বউ কষ্ট পেয়েছে, তাই তোদের এতটুকু কষ্ট দেওয়া দরকার ছিল? তিয়াস হাত তালি দিয়ে বলল, বাহ বন্ধু বাহ, এখন বন্ধুর চেয়ে বউ বেশি হয়ে গেল? অবশ্যই, আগে বউ, তারপর বাকি দুনিয়া। তিয়াস বাকরুদ্ধ হয়ে গেল। এই ছিল তার বন্ধুর মনে? এই বন্ধুর জন্য কত কি না করছে। সেই বন্ধু কিনা বউ পেয়ে তাকে ভুলে গেল। তিয়াসের এখন গলা ফাটিয়ে গাইতে ইচ্ছে করল। সম্পর্ক বদলে গেল একটি পলকে। কে আপন, কে যে পর হলো রে। মেহরাব সেসবে পাত্তা দিল না। ও নিজের মুডে আছে। তিয়াস মেহরাবের দিক থেকে দৃষ্টি সরিয়ে তানজিলার দিকে তাকালো। মেয়েটার সাথে ওর হিসাব এখনো বাকি আছে। কেন মেয়েটা ওকে না জানিয়ে যোগাযোগ বন্ধ করে দিল? এখন ওকে জবাব দিতে হবে। তানজিলার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, হঠাৎ আমায় ব্লক করার কারণ কি ম্যাডাম? জানো আমি কি অবস্থায় ছিলাম? কতবার কল করেছি হিসেবে আছে? তানজিলা আর চোখে উৎসার দিকে তাকালো। উৎসাহ ওর চাহনি পাত্তা না দিয়ে মেহরাবের কাছে গিয়ে ওর বাহু আঁকড়ে ধরে বলল, চলুন তো আমরা ওদিকে যাই। ওরা ওদের মতো কথা বলুক। তানজিলা বেশ বুঝতে পারল বান্ধবী তাকে ফাঁসিয়ে কেটে পড়ছে। এখন তিয়াস ওকেই পাকড়াও করবে। হলোও তাই। উৎসা মেহরাব ছাদের অপর পাশে চলে এলো। এদিকটায় বেশ কয়েকটা ফুল গাছ আছে। উৎসা ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখছে। মেহরাব মুগ্ধ চোখে প্রেয়সীকে দেখছে। মেয়েটা পারেও দুষ্টুমি করতে। তিয়াস আর তানজিলা কেন বেশ ভালো জব্দ করেছে। উৎসা ফুল গাছ থেকে দৃষ্টি সরিয়ে বক বক শুরু করল। মেহরাব একমনে মেয়েটার বক বক শুনছে। মেয়েটা চুপচাপ থাকলে ওর কেন যেন ভালো লাগে না। দুরন্ত পোনায় মেয়েটাকে বেশি মানায়। কথা বলার মাঝে উৎসা থমকে দাঁড়ালো। একবার দৃষ্টি ফেলল তানজিলা তিয়াসের দিকে। দুজন হেসে হেসে কথা বলছে। তানজিলার মুখের ওপর এক গোছা চুল এসে পড়েছে। তিয়াস হাত বাড়িয়ে সেটা ঠিক করে দিল। উৎসা মুগ্ধ চোখে দুজনকে দেখল। মুখ ফসকে বলে ফেলল, ভালোবাসা সুন্দর, ভীষণ সুন্দর। ব্যস্ততম দিন করছে উৎসা। ভাই আর বেস্ট ফ্রেন্ড এর বিয়ে বলে কথা। দুদিকের দায়িত্বই ওর কাঁধে পড়েছে। তানজিলার কোনো বোন না থাকায় অনেক কিছুই উৎসার করতে হচ্ছে। এই যেমন তানজিলার কেনাকাটা থেকে শুরু করে জিনিস পছন্দ করে দেওয়া সবই উৎসাকে করতে হচ্ছে। সব দিক সামলে উৎসাহ হাঁপিয়ে উঠছে। দিনের বেশিরভাগ সময় কেটে যাচ্ছে ব্যস্ততায়। তাও উৎসার আনন্দের শেষ নেই। নিজের ভাইয়ের সাথে বেস্ট ফ্রেন্ড এর বিয়েতে ওর আনন্দটা যেন একটু বেশিই। সব কিছু নিজ হাতে সামলাচ্ছে। মেহরাব বেচারা উৎসার রুমের ব্যালকনিতে মুখ লটকে কোলের ওপর ল্যাপটপ নিয়ে বসে আছে। ব্যস্ত হাত চলছে ল্যাপটপের কিবোর্ডে। ওর আর কি করার? করার মতো তেমন কিছুই নেই। ইদানিং বউটাও পাত্তা দিচ্ছে না ঠিক মতো। যেই থেকে তানজিলা আর তিয়াসের বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকেই প্ল্যানিং করতে শুরু করে দিয়েছে। কি করবে, কি পরবে, কিভাবে সব সাজাবে, সব যেন ওর একারই চিন্তা। মেয়েটা নিজেও পাতারা চিহ্ন গল হচ্ছে, ওকেও পাতারা চিহ্ন গল করে তুলছে। এই মেয়েটার বিহরে মেহরাব শুকিয়ে যাচ্ছে সেই খেয়াল কি আছে মেয়েটার? উহু, একটুও নেই। মাঝে মাঝে তো মেহরাবে মনে হচ্ছে মেয়েটা ওকে দিব্যি ভুলে বসেছে। জামাই নামক কেউ যে ওর আশেপাশে আছে তা বেমালুম ভুলে বসেছে। দুদিন বাদেই তিয়াস তানজিলার বিয়ে। সব কাজের দায়িত্ব মহারানী একা নিয়ে বসে আছে। এই দেখতে দেখতে রাত 12টা পার হতে চলল, তার কোনো খেয়াল আছে? তার রুমে যে জামাই নামক একজন বেচারা প্রাণী আছে সেই খবর কি ম্যাডামের আছে? মোটেও না। থাকলে নিশ্চয়ই এত রাতেও রুমের বাহিরে টিটি করে বেরাতো না। ড্রয়িং রুম থেকে সবার কথার আওয়াজ ভেসে আসছে। উৎসার কাজিনরা অনেকেই চলে এসেছে। তাদের সাথেই আড্ডা দিচ্ছে মেয়েটা। মেহরাবের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ক্রমেই। না, আর সহ্য করা যাচ্ছে না। এবার বউকে তুলে নিয়েই আসতে হবে। না হলে মেয়েটা আসবে বলে মনে হচ্ছে না। অন্তত সেই লক্ষণ তো দেখা যাচ্ছে না। কোলের ওপর থাকা ল্যাপটপটা পাশে রেখে উঠে দাঁড়ালো। গট গট পায়ে হাঁটা লাগালো ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে যেন মিলন মেলা বসেছে। যে যার মতো যেখানে পেরেছে সেখানে বসেই আড্ডা দিচ্ছে। সবার মাঝে উৎসাহ মধ্যে মনি হয়ে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে ও গুরু আর বাকিগুলো শিষ্য। সবাই এমন ভাবে বসে আছে। মেহরাব যে সোজা উৎসার সামনে দাঁড়ালো। এতে অন্তত যদি বউয়ের চোখ পড়ে ওর ওপর। হলোও তাই। উৎসা নিজের সামনে খাম্বা রূপে মেহরাবকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ মুখ কুঁচকে ফেলল। বলল, আড্ডার মাঝে এসে খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? কি সমস্যা? মেহরাবের সোজা সাপটা জবাব, আমার সমস্যা তুমি? উৎসা অবাক হলো। ও আবার কখন কি করলো? ও তো মানুষটার আশেপাশেই ঘেসেনি বহুক্ষণ। সেখানে সমস্যা হওয়ার তো প্রশ্নই আসে না। অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আমি আমি কি করলাম? তুমি কি করেছো জানো না?
উৎসা মেহরাবের কথার মানে বুঝতে না পেরে দুপাশে মাথা নাড়াল, যার অর্থ ও সত্যিই জানে না ও কি করেছে। মেহরাব সেটা দেখে মনে মনে হাসল, বুকে হাত গুজে বলল, বউকে জাপটে ধরে না ঘুমলে আমার ঘুম আসে না জানো না? এত বড় একটা কথা জানার পরও তুমি বরকে রুমে ফেলে একা একা আড্ডা দিচ্ছ, এটা তো রীতিমতো জুলুম। এত বড় জুলুম করতে তোমার একটুও বুক কাঁপল না? মেহরাবের কথায় উৎসার কাজিনরা মিটিমিটি হাসা শুরু করল। উৎসা বেচারি পড়েছে লজ্জায়। ও তো সরল মনে জিজ্ঞেস করেছিল, কিন্তু কে জানতো এই বেহা লোক সবার সামনে লাজলজ্জার মাথা খেয়ে এসব বলবে। আগে জানলে ভুলেও উৎসা মুখ খুলত না। লজ্জা সাইডে ফেলে চোখ রাঙিয়ে তাকালো মেহরাবের দিকে। মেহরাব ওর চোখ রাঙানোকে পাত্তাও দিল না। উৎসা পড়েছে মাইনকার চিপায়, না পারছে কিছু বলতে আর না পারছে সহ্য করতে। মেহরাব হেসে বাকিদের উদ্দেশ্যে বলল, তোমরা কি বলো, তোমাদের বোন আমার ওপর অন্যায় করেছে না? সবাই একসাথে সাই জানালো। মেহরাব যেন এতে আরেকটু মজা পেল, ভাবুক কণ্ঠে বলল, তাহলে এখন তাকে কি করা দরকার বলো তো? সবার মাঝ থেকে উৎসার কাজিন মিলি বলে উঠল, শাস্তি দেওয়া দরকার। হ্যাঁ, এই তো ঠিক ধরেছ সাতারা চিহ্ন লিকা, তোমার বোনকে শাস্তি দেওয়া দরকার। উৎসা দাঁতে দাঁত চেপে বলল, এই আপনার ফাও কথা শেষ হলে জানতো, ভাগেন আমরা আরো গল্প করব। বউ ছাড়া আমি এক পাও নড়ছি না। উৎসা মেহরাবকে পাত্তা দিল না। গল্পে পুনরায় মজে গেল। মেহরাব বউয়ের কাছে পাত্তা না পেয়ে অভিনব পদ্ধতি খুঁজে বের করল। কাশি দিয়ে মনোযোগ পাওয়ার চেষ্টা করল। বলল, গার্লস, আইসক্রিম পার্টি হলে কেমন হয়? মেয়েগুলো লাফিয়ে উঠে বলল, হেব্বি হবে। আইসক্রিম পার্টি হতে পারে, তবে একটা শর্তে। সবাই একসাথে জিজ্ঞেস করল, কি শর্ত? আমার বউকে আমার হাতে তুলে দেও, তার বদলে জিতে নেও আইসক্রিম পার্টি। রাজি? উৎসা বসে বসে ওদের কাহিনী দেখছে। ওকে আড্ডা থেকে ওঠানোর জন্য কতই না বাহানা করছে লোকটা। কিন্তু মেহরাব তো জানে না ওরা এই শর্ত মানবে না। উৎসাহ দেখতে চায় মেহরাব আর কি কি করতে পারে। সবাই একে অপরের দিকে তাকালো। চোখে চোখে কথা বিনিময় হলো ওদের। হুট করে হুড়মুড় করে সবগুলো এসে টেনে তুলল উৎসাকে। টেনে টুনে মেহরাবের হাতে উৎসার হাত গুজে দিয়ে বলল, এই তো আপনার বউ, আপনাকে দিয়ে দিলাম, এবার আমাদের আইসক্রিম পার্টি চাই। মেহরাব উৎসার হাত নিজের হাতের মাঝে নিয়ে বলল, কালকে তোমরা তোমাদের ট্রিট পেয়ে যাবে। এখন গুড নাইট। সবাই একসাথে বলে উঠল, গুড নাইট। উৎসা মির্জাফর গুলোর কাহিনী দেখল এতক্ষণ যাবত। ওদের জন্য ও এতক্ষণ রুমে গেল না, আড্ডা দিল। সেখানে এরা ওর সাথে এমনটা করতে পারল? সব কয়টা এক নাম্বারের মির্জাফর। উৎসা মেহরাবের হাতের মাঝ থেকে নিজের হাত ছুটানোর চেষ্টা করে বলল, আপনি বললেই হলো নাকি? আমি তো এখন আড্ডা দিব। মেহরাব গলার আওয়াজ বাড়িয়ে বলল, সাতারা চিহ্ন লিকরা। মেয়েগুলো ওকে কথা শেষ করতেও দিল না। তার আগেই বলে উঠল, এই সবাই চল, আজ আর আড্ডা দিতে হবে না। কাল ভাইয়ার গায়ে হলুদ কত কাজ। চল এখন যে ঘুমিয়ে পড়ি। কথা শেষ করতে দেরি হলেও সবার কেটে পড়তে দেরি হলো না। মিনিটের মাথায় ড্রয়িং রুম ফাঁকা। উৎসাহ হতভম্ব হয়ে গেল। মিনিটের মাথায় কি থেকে কি হলো সবটা ওর মাথার ওপর দিয়ে গেল। মিলি যাওয়ার আগে উৎসার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলে গেল, গুড লাক বনু। উৎসা ক্যাবলাকান্তের ন্যায় ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সবাই মিনিটের মাঝে হাওয়া। মেহরাব ঝুঁকে এলো উৎসার দিকে। কণ্ঠ নামিয়ে বলল, কি ম্যাডাম, এবার যাওয়া যাক? উৎসা রেগে মেগে ক্ষুব্ধ হয়ে কিছু বলবে তার আগেই মেহরাব পাজাকোলে তুলে নিল ওকে। সোজা হাঁটা দিল সিঁড়ি বেয়ে রুমের দিকে। হুট করে আক্রমণে উৎসা ঘাবড়ে গেল। নিজের ভারসাম্য বজায় রাখতে আঁকড়ে ধরল মেহরাবের গলা। মেহরাব কোনো দিকে না তাকিয়ে সোজা এসে থামল বিছানার কাছে। আলতো করে উৎসাকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা লাগাতে চলে গেল। ঝড়ের বেগে দরজা লাগিয়ে এসে ঝুঁকল উৎসার দিকে। শীতল কণ্ঠে বলল, এখন কোথায় পালাবে ম্যাডাম? কয়েক দিন যাবৎ বেশ জ্বালিয়েছ। আজ সব জ্বালানোর হিসেবে নিব। তাও আবার গুনে গুনে। আর ইউ রেডি মিসেস? উৎসা কিছু বলতে পারল না। শুকনো ঢোক গিলল কেবল। দৃষ্টি যে আটকালো মেহরাবের নেশালো দৃষ্টিতে। ঘোলা আখিদয়ে এক অদ্ভুত মাদকতা মেশানো। উৎসা সেই দৃষ্টিতে নজর মিলাতে পারল না। চোখ নামিয়ে নিল অগত্যা। মেহরাব ধীরে ধীরে এগিয়ে আসছে। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখের ওপর আছড়ে পড়ছে। উৎসা কিছু বলতে পারল না। ধীরে ধীরে হারিয়ে গেল মেহরাবের ভালোবাসার শহরে। একটু একটু করে দুজনেই মুড়িয়ে গেল ভালোবাসার চাদরে। এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ। অবশেষে কাঙ্ক্ষিত দিনখানা চলে এলো। তিয়াস আর তানজিলার বিয়ের দিন। সকাল সকাল উৎসা চলে এসেছে তানজিলাদের বাড়িতে। ও মেয়ে পক্ষ, আর মেহরাব ছেলে পক্ষ। মেহরাব ওদিকটা সামলাবে আর এদিকটা উৎসা।
তানজিলার কিছু কাজিনও আছে উৎসার সাথে। সবাই মিলে মেহরাবদের ঘোল খাওয়ানোর ব্যবস্থা করছে। সব শেষে উৎসা গেল তানজিলার রুমে। তানজিলাকে ওর রুমে সাজানো হচ্ছে। উৎসা যে তানজিলার পাশে বসে খোঁচা দিয়ে বলল, কোথায় ভাবলাম বর যাত্রী পটের বিবি সেজে এসে বান্ধবীর বিয়ে খাবো, তা না, বান্ধবীর বিয়েতে এসেও আমায় কাজ করতে হচ্ছে। এই জন্যই কি আমি তোর বিয়েতে এসেছি? কামলা দিতে? খেপিস কেন? তুই না আমার জানু, তুই কাজ করবি না তো করে করবে বল? তুই নিজেই তো বলেছিস আমার বিয়েতে নাকি তোর অনেক দায়িত্ব, এখন সামলাও দায়িত্ব। ভুলে বলে ফেলেছিলাম ভাই, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিন। তানজিলা হো হো করে হেসে ফেলল উৎসার কথায়। সাথে উৎসাও হাসল। খানিক পরে মুখটা গম্ভীর করে বলল, তোদের বাড়িতে এসে আমার লস হলো রে জানু। তানজিলা ভ্রু কুঁচকে বলল, কেন? উৎসা বেশ উদাস গলায় বলল, তোর একটা বড় ভাই নাই যে লাইন মারব? তুই যেমন আমার ভাইয়ের সাথে লাইন মেরে আমার ভাবি হয়ে গেলি, তোর একটা বড় ভাই থাকলে তো আমিও একটু লাইন মারতে পারতাম। কিন্তু আফসোস আমার কপাল পোড়া। মেয়েটা এমন ভাবে কথাগুলো বলল যেন ওর কত দিনের কষ্ট, আক্ষেপ একসাথে বুক চিরে বেরিয়ে এলো। তানজিলাও ওর মতো নাটক করে বলল, কে বলল আমার বড় ভাই নেই? আছে তো। উৎসা চমকিত কণ্ঠে শুধালো, কে? তাড়াতাড়ি নাম বল। তানজিলা দাঁত কেলিয়ে বলল, মেহরাব ভাই। তিনি তো আমার ভাইয়েরই মতো। তুই চাইলে তার সাথে লাইন মারতে পারিস। উৎসা নাকি সিটকালো, চোখ মুখ কুচকে বলল, ছি, ও বেটা প্রেমিক ম্যাটারিয়াল নাকি? ওনার সাথে গু তারা চিহ্ন এন্ডামি যায়, প্রেম না। তুই একবার তাকে বল তুই তার সাথে প্রেম করতে চাস, দেখবি তোকে প্র্যাকটিক্যালি এত সুন্দর করে প্রেম করা শিখিয়ে দিবে এই জীবনে আর প্রেম করার নাম নিবি না। উৎসা তানজিলাকে থামিয়ে দিয়ে বলল, থাক ভাই, আমার প্রেম করার দরকার নাই। তানজিলা খোঁচা দিয়ে বলল, কেন বান্ধবী? আমিও মেহরাব ভাইকে বলছি তোর প্রেম করার শখ জেগেছে। আমার ভাই আবার অনেক দয়ালু। তুই চাইলেই তোকে প্রেম করা শিখাবে। থাক বইন, তোর এত বড় উপকার করতে হবে না। হয়েছে, তুই এখন রেডি হতে যা, না হয় পরে মেহরাব ভাই বলবে আমরা তার বউকে খাটিয়েছি, সাজতেন দেইনি। পরে আমার বকবে। উৎসা ভেংচি কেটে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণের মাঝে বর যাত্রী চলে এলো। গেটের কাছে তুমুল কথা কাটাকাটি হচ্ছে। টাকা ছাড়া গেট ছাড়া হবে না। মেহরাব সবার দৃষ্টির আড়ালে উৎসার উদ্দেশ্যে চুমু ছুড়ে দিল। উৎসা সাথে সাথে চোখ রাঙিয়ে তাকালো। এই লোকটা কি এই লোক সমাগমেও ওর মান সম্মান রাখবে না? এখানেও তাকে বেলাজপোনা দেখাতে হবে? বেলাজ লোক একটা। তিয়াস বলল, তুই বোন হয়ে ভাইয়ের কাছে চাঁদাবাজি করছিস? একটুও লজ্জা লাগছে না? কোথায় ভাইয়ের পকেট বাঁচাবি তা না করে ভাইয়ের পকেট মারছিস? আমি এখন মেয়ে পক্ষ। সো, জ্ঞান না দিয়ে টাকা ছাড়ো, না হয় ভিতরে ঢুকতে দিব না। কি আর করার? তিয়াস মেহরাবকে ইশারা করলেও টাকা দিয়ে দিল। টাকা পেয়ে উৎসাদের খুশির শেষ নেই। গেটের ফিতা কাটা হলে এবার মিষ্টি খাওয়ানোর পালা। উৎসা ইচ্ছে করে একটা মিষ্টি তুলে মেহরাবের সামনে ধরল। এক গাল হাসি নিয়ে বলল, বেয়াই সাহেব, শুধু আপনার জন্য। মেহরাব কিছু ভাবল না, সরল মনে এক কামড়ে পুরোটা মুখে পুরে নিল। চাবাতে শুরু করলে ধীরে ধীরে টের পেল উৎসার ঠোঁটের কোণে ফুটে ওঠা মুচকি হাসির কারণ। মিষ্টির মধ্যে মরিচের গুঁড়ো দেওয়া। মেহরাব কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না, চুপচাপ পুরোটা খেয়ে নিল। উৎসা অবাক হল, এই লোক এত ঝাল খেল কি করে? মেহরাব ঝুঁকে এলো উৎসার দিকে, ফিসফিসে কণ্ঠে বলল, এর হিসাব তুলে রাখলাম বেআইন সাহেবা, সময় এলে সুদে আসলে ফেরত দিব। বলে দুষ্টু হাসি দিল। উৎসা শুকনো ঢোক গিলল। মেহরাব যে ওর হাল কি করবে কে জানে? যখন করবে তখন দেখা যাবে। এখন যে বেটাকে জব্দ করতে পেরেছে এই অনেক। এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ। তানজিলা তিয়াসের বিয়ে পড়ানো হচ্ছে। কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। তানজিলা বসে আছে তার সামনে। ওর অপর দিকে তিয়াস বসা। তানজিলার পাশে ওর বাবা। উৎসা একটু দূরে দাঁড়িয়ে আছে। কাজী সাহেব যখন কবুল বলতে বলল উৎসার মনে পড়ে গেল ওর বিয়ের ঘটনা। তানজিলার পাশে ওর বাবা আছে ভরসার হাত হয়ে। উৎসার বিয়েতে ওর বাবাকে পাশে পায়নি। অনুভূতিগুলোও কেমন এলোমেলো ছিল। পরিস্থিতি ছিল ভিন্ন। উৎসা এসব ভাবছে এমন সময় ওর পাশে এসে দাঁড়ালো মেহরাব। উৎসার কাঁধে সামান্য ধাক্কা দিয়ে বলল, কি ভাবছেন বেআইন সাহেবা? চলুন আপনি আর আমিও এই আসরে শুভ বিয়েটা সেরে ফেলি। আর কত কাল সিঙ্গেল থাকবো বলুন? উৎসা মেহরাবের কণ্ঠে পাশ ফিরে তাকালো। এই লোকের মাথা খারাপ হলো নাকি? মেহরাব চোখ টিপে দিল। উৎসার মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসল। বলল, আপনি জানেন আমার বরকে? আপনি আমায় বিয়ে করতে চান, জানতে পারলে আপনাকে মেয়ে তারা চিহ্ন রে ভর্তা বানিয়ে ফেলবে। মেহরাব গা ছাড়া ভাব নিয়ে বলল,
আরে কিছু হবে না, আমি আছি না, আপনি জানেন না। উৎসাকে থামিয়ে দিয়ে মেহরাব বলে উঠল, চলুন বেআইন পালাই 2 জনে, ফিরে আসবো 3 জনে। বলেই ফ্লাইং চুমু ছুঁড়ে দিল উৎসার দিকে। উৎসা হতচকিয়ে গেল, ওর মুখ হা হয়ে গেল। এই লোকের মাথার তার কেটে গেল নাকি? না হলে এমন কথা বলছে কেন? পেজো পেজো মেঘগুলো গুচ্ছ আকারে এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছে। উৎসা ঘুরে বেড়াচ্ছে ছাদের এ পাশ থেকে ওপাশে। আপাতত ওর কোনো কাজ নেই। মনটাও ফুরফুরে, তাই তো এই বেলায় সূর্য ডোবা দেখতে চলে এসেছে। আকাশে উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক পাখি। পাখিদের মাঝে বাড়ি ফিরে যাওয়ার তাড়া। দিন শেষে নির্দিষ্ট ঠিকানায় ফিরে আসতে হয় সবাইকে। তেমনি উৎসাহ ফিরে এসেছে নিজের গন্তব্যে। তানজিলা আর তিয়াসের বিয়েটা বেশ ভালো করেই কেটেছে। উৎসাহ অনেক আনন্দ করেছে ভাইয়ার বেস্ট ফ্রেন্ড এর বিয়েতে। ওর সকল ইচ্ছে পূরণ হয়েছে। যেটা যেভাবে চেয়েছে সেভাবেই হয়েছে। তাই উৎসার খুশির শেষ নেই। ওর আনন্দটা যেন বাকি সবার চেয়ে একটু বেশি। তানজিলা তিয়াসের বিয়ে শেষ করে বাড়ি ফিরেছে সপ্তাহ খানেক হয়ে গেছে। তিয়াসের বিয়ে থেকে এসে মেহরাব বেশ কয়েকদিন যাবৎ ব্যস্ত সময় পার করছে। রিনি অসুস্থ থাকায় মাহিন অফিসে বেশি সময় দিতে পারছে না, সাথে মিজান সাহেব ও সব 2 ভাইয়ের ওপর ছেড়ে দিয়েছে। সব দিক একা সামলাতে হচ্ছে মেহরাবকে। বেচারা একা হাতে সব সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। তবুও যতটা পারছে করছে। এম। মাঝে কেটে গেছে কয়েকটা মাস। দিনগুলো যেন চোখের পলকেই কেটে গেছে। কথায় আছে ভালো সময় খুব দ্রুত কেটে যায়। উৎসার কাছেও তেমনটাই মনে হলো। দিনগুলো যেন স্বাভাবিকের চেয়ে বেশি তাড়াতাড়ি চলে গেছে। অ্যাডমিশন, কোচিং, পড়াশোনা, অ্যাডমিশন, এক্সাম সব মিলিয়ে মাসগুলো খুব দ্রুতই কেটে গেছে। এই কয়েক মাসে মেহরাবের সাথে উৎসার সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। দুজনে মাঝে দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক গড়ে উঠেছে। উৎসা ভার্সিটিতে ভর্তি হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেছে। কয়েকটা ক্লাসও করেছে। তানজিলা আরও একই ভার্সিটির একই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। পাবলিকে দুজনের একজনও চান্স পায়নি। যদিও উৎসা পাবলিকের জন্য সেভাবে পড়েনি। অ্যাডমিশন, কোচিং এ ভর্তি হলেও পড়াশোনায় বেশ ফাঁকিবাজি করেছে উৎসা। পড়াশোনা বাদ দিয়ে রিনির কাছে যে বসে থাকত, আড্ডা দিত। পড়াশোনার ধারে কাছে তেমন ভাবে ঘেঁষেনি। মেহরাব ওকে বেশি প্রেশার দেয়নি। সেই মতে যতটা ফাঁকিবাজি করা যায় ঠিক ততটাই ফাঁকিবাজি করেছে উৎসা। ফলস্বরূপ পাবলিকে চান্স পায়নি। পাবলিকে চান্স পাওয়া নিয়ে ওর মাঝে কোনো হেলদোল নেই। ওর ভাষ্য মতে এত পড়ে পাবলিকে চান্সও পাবে না, কারণ ওর পক্ষে এত পড়া সম্ভব না। মেহরাবও বেশি জোর করেনি, কারণ এইচএসসি র সময় উৎসাকে বেশ প্রেশার দিয়েই পড়িয়েছে। পড়ায় ফাঁকিবাজ মেয়েটা যে এতটা পড়েছে এই অনেক। ওর সামর্থ্য আছে নিজের বউকে প্রাইভেটে পড়ানোর। সেই মতে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে। এম। পরপর 3টা ক্লাস শেষ করে ভার্সিটির ক্যান্টিনে এসে বসল উৎসা আর তানজিলা। দুজনের অবস্থাই কাহিল। এখনো 2টো ক্লাস বাকি আছে। কিন্তু দুজনের একজনেরও ক্লাস করার মুড নেই। উৎসা তানজিলার দিকে তাকালো। তানজিলা বেশ আয়েসি মেজাজে বসে আছে। দেখে মনে হচ্ছে এই মাত্র ঘুরে ফিরে মুড ঠিক করে এসেছে। উৎসা ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কিরে পে তারা চিহ্ন ততনি? এখনো 2টা ক্লাস বাকি, সেই খেয়াল আছে? এত ফুরফুরে মেজাজে আছিস কি করে? চাইলেই থাকতে পারা যায়। আর ক্লাস 2টা কেন, হাফ ক্লাসও হওয়ার চান্স নাই? সো চিল জানু। আমি তো চিল মুডে এখন বাড়ি যাব। ক্লাস হওয়ার চান্স নাই মানে? একটু পর বাস্কেটবল টুর্নামেন্ট শুরু হবে, তাই ক্লাস ক্যান্সেল করা হয়েছে। উৎসা ছোট খাটো চিৎকার দিয়ে উঠল। ইয়াহু! হুট করে চিৎকার দেওয়ার আশেপাশের কিছু মানুষ ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। উৎসা অপ্রস্তুত হয়ে গেল। অস্বস্তি হলো। সবাই পুনরায় নিজেদের নিয়ে ব্যস্ত হলে উৎসা তানজিলার দিকে ঝুঁকে বলল, ক্লাস যেহেতু নেই, তাহলে চল বাড়ি চলে যাই। তানজিলা কপাল কুঁচকে বলল, এই তুই ইদানিং বাড়ি বাড়ি করিস কেন রে? ভার্সিটি এসেও দুদন শান্তিতে বসিস না। বাড়িতে কি তোর? বাড়িতে জামাই রেখে এসেছিস? জানিসই তো রিনি আপুর শরীর ভালো না। আম্মু সারাদিন রান্না ঘর সামলায়। আমি থাকলে আপুর খেয়াল রাখতে পারবো। তুই গেলে চল, না হয় আমি একাই চলে যাচ্ছি। উৎসা উঠে দাঁড়ালো। তানজিলাও ওর সাথে উঠতে উঠতে বলল, আমারও এখানে থেকে কাজ নেই। এর চেয়ে ভালো বাড়ি যাই। তোর ভাইয়ের সাথে একটু প্রেম আলাপ করি, কাজে দিবে। উৎসা চোখ ছোট ছোট করে তাকালো। বেস্ট ফ্রেন্ডকে ভাইয়ের সাথে বিয়ে দিয়ে যেন ও ভুল করে ফেলেছে। শেষে কিনা নিজের বড় ভাইয়ের প্রমালাপ ওকে শুনতে হচ্ছে। তানজিলা উৎসার চাহনি পাত্তা দিল না। এগিয়ে গেল সামনের দিকে। ভার্সিটি থেকে বেরিয়ে দুজন দুজনকে বিদায় দিয়ে 2 দিকে চলল।
ভার্সিটি থেকে দুই দিকে দুজনের বাড়ি, তাই এখন আর একসাথে যাতায়াত হয় না দুজনের। উৎসা বাড়ির ভিতরে প্রবেশ করেই আগে ছুটল রিনির রুমের দিকে। এটা ওর নিত্য দিনের কাজ। বাড়ি এসেই আগে রিনির কাছে যাবে। রিনি আগের চেয়ে বেশ মুটিয়ে গেছে, পেট ফুলে ঢোল হয়ে গেছে বলা চলে। উৎসা তো শিওর রিনির যমজ পুচকু হবে। রিনি আর মাহিন এখন নিচের ঘরেই থাকে। রিনির ওপরে উঠতে কষ্ট হবে বলে অনেক আগেই ওরা নিচে শিফট হয়েছে। উৎসা রুমে ঢুকেই দেখতে পেল রিনি খিঁচ মেরে বসে আছে, চোখ মুখ কুঁচকে পেটে হাত রাখা। উৎসা ছুটে গেল রিনির কাছে, পাশে বসে হন্তদন্ত হয়ে ব্যাকুল কণ্ঠে শুধালো, আপু কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। ব্যথার প্রকোপের রিনি কিছু বলতে পারছে না, দাঁত খিঁচে রয়েছে। উৎসা বিচলিত হলো, কি করবে কিছু বুঝতে পারল না। পেটে ব্যথা করছে? ভাইয়া কোথায়? রিনি কোনো মতে অস্ফুট স্বরে উচ্চারণ করল, পেটে প্রচণ্ড ব্যথা করছে। তোর ভাইয়া অফিসের জরুরি মিটিংয়ে গেছে, ও যেতে চায়নি, আমিই জোর করে পাঠিয়েছি। কি যে করো না তুমি, দাঁড়াও আমি আম্মুকে ডেকে নিয়ে আসছি। উৎসা ছুটল রান্নাঘরের দিকে। সালেহা বেগম নিশ্চয়ই রান্না করছেন এই সময়ে। তড়িৎ গতিতে রান্নাঘরে যে হুড়মুড় করে বলল, আম্মু দেখে যাও আপু কেমন করছে। দুজন মিলে রিনির রুমে এলো। রিনির অবস্থা বেশি ভালো না। সালেহা বেগম উৎসাকে তাড়াতাড়ি করে মাহিকে ফোন করতে বললেন। এমন একটা সময় বাড়িতে কোনো ছেলে নেই, রিনিকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিতে হবে। উৎসা মাহিনের নাম্বার ডায়াল করবে এমন সময় তাড়াহুড়ো করে রুমে ঢুকল মাহিন। রুমে প্রবেশ করেই জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? উৎসা বলল, আপুর পেটে ব্যথা করছে, এখনই আপুকে হসপিটালে নিতে হবে। এই জন্যই আমি বারবার করে যেতে চাইছিলাম না। আমার কথা শুনলে তো? এই সময় আমার তোমার পাশে থাকাটা জরুরি ছিল, কিন্তু তুমি কি করলে? মাহিনের কথার মাঝে ওকে থামিয়ে দিলেন সালেহা বেগম। বললেন, মাহিন এটা বোকাবকির সময় না, মেয়েটার কষ্ট হচ্ছে, ওকে তাড়াতাড়ি করে হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি। মাহিন কোনো দিকে তাকালো না, এক ঝটকায় রিনিকে কোলে তুলে বেরিয়ে গেল। ওদের পিছনে উৎসা আর সালেহা বেগমও ছুটল। এম। হসপিটালের করিডোরে চিন্তিত মুখে বসে আছে সবাই। ভিতর থেকে কোনো শব্দ আসছে না। একটু আগেও রিনির চিৎকার ভেসে আসছিল। রিনি মেয়েটা বেশ সাহসী এবং শক্ত মনের। সারা রাস্তায় দাঁতে দাঁত খিঁচেছিল, কিন্তু শেষমেশ ব্যথার তীরতায় কান্না করে দিয়েছে। রিনির কান্নায় উৎসা নিজেও কান্না করে দিয়েছে। মাহিনের মনের মাঝে ঝড় বইছে। নিজের প্রিয়তমা স্ত্রীর কান্না যেন ওর বুকে বিঁধছিল। মেহরাব একটু আগেই এসে পৌঁছেছে। মিটিং কোনো মতে শেষ করে মাহিন বেরিয়ে এসেছিল। মেহরাব মিটিং সম্পূর্ণ শেষ করে কাজ করছিল এমন সময় উৎসার কল পেয়ে ছুটে এসেছে। ভাইকে সান্ত্বনা দিয়ে এলো প্রেয়সীর কাছে। মেয়েটা এক কোণে বসে চুপচাপ কান্না করছে। মেহরাব পাশে বসে উৎসাকে বুকে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে শুধালো, কান্না করছো কেন বোকা মেয়ে? উৎসা কন্দনরত অবস্থায় বলল, আপুর খুব কষ্ট হচ্ছে। কিভাবে কান্না করছিল আপনি জানেন? আমার তো আপুর কান্নার আওয়াজে কলিজা ছিঁড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি পারল এক ঝটকায় আপুর কান্না থামিয়ে দেই। কিন্তু এখন আপুর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না কেন? আপু চুপ হয়ে গেল কেন? কি হয়েছে আপুর? কিছুই হয়নি, ভাবি ঠিক আছে, তুমি শান্ত হও। মেহরাব উৎসাকে এটা সেটা বলে সান্ত্বনা দিচ্ছে। এর মাঝেই ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। মাহিনের মনে হলো ওর বুকের ওপর থেকে পাথর নেমে গেল। মিনিট দশেকের মাঝে নার্স শুভ্র রঙা তোয়ালে মুড়িয়ে ফুটফুটে শিশুকে নিয়ে এলো। মাহিন এগিয়ে গেল সামনে, কাপা কাপা হাতে কোলে তুলে নিল বাচ্চাটাকে। এর মাঝেই আরেকজন আরেকটা বাচ্চা কোলে নিয়ে বেরিয়ে এলো। সবার দৃষ্টিতে অবাকতার ছাপ। নার্স সবার রিয়েকশন দেখে বলল, কংগ্রাচুলেশন মিস্টার মাহিন, আপনি যমজ বাচ্চার বাবা হয়েছেন। সবার অবাক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। রিনি প্রেগনেন্ট থাকা অবস্থায় কখনো জানতে চায়নি ওর ছেলে বেবি হবে নাকি মেয়ে। ও সব সময় ডক্টরকে জিজ্ঞেস করত, আমার বেবি সুস্থ আছে তো? ছেলে না মেয়ে ওর সেটা নিয়ে মাথা ব্যথা নেই। যেটাই হোক ও তাতেই খুশি। উৎসা ওর ফোলা পেট দেখে প্রায়শই বলতো, দেখো তোমার যমজ বেবি হবে। রিনি তখন হেসেই উড়িয়ে দিত। যদিও ওরও মাঝে মাঝে মনে হতো, কিন্তু সেভাবে পাত্তা দেয়নি। মেহরাব আরেকজনকে কোলে তুলে নিল। উৎসা ধীর পায়ে এসে মেহরাবের পাশে দাঁড়ালো। মিনমিনে কণ্ঠে বলল, আমি বাবুকে কোলে নিব, আমায় দিন। মেহরাব ওর দিকে ফিরল, কপালে ভাঁজ ফেলে বলল, এক বাবু আরেক বাবুকে কোলে নিবে, ব্যাপারটা এমন হয়ে গেল না? এখানে আপনি আরেক বাবুর কোথা থেকে পেলেন? এই আমার শাশুড়ির বাবু দাঁড়িয়ে আছে।
যাকে আমি মানুষ করছি। উৎসা লজ্জা পেল। লজ্জায় গাল লাল হয়ে উঠল। লজ্জাকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, তাহলে তো আপনার জেল হওয়া দরকার। মেহরাব কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, কেন? উৎসা দাঁত কেলিয়ে হেসে বলল, বাচ্চা মেয়েকে বিয়ে করার অপরাধে। বাহ, ম্যাডাম আমার কথায় আমাকেই ফাঁসিয়ে দিলেন। উৎসা একটু ভাব নিয়ে বলল, দেখতে হবে না বউ টাকার। এখন পুচকুকে দিন তো আমার কোলে। এক প্রকার ছিনিয়ে মেহরাবের কোল থেকে পুচকেকে কোলে তুলে নিল উৎসা। কোলে নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল বাচ্চাটার দিকে। মেহরাব তাকিয়ে আছে উৎসার হাসি মাখা মুখের দিকে। মেয়েটা বাচ্চা বেশ পছন্দ করে। যবে থেকে শুনেছে রিনির বাবু হবে সেই থেকেই বাবুদের নিয়ে তার কত প্ল্যানিং। ওর যেন আনন্দের শেষ নেই। এই যে ছোট ছোট হাতে পুচকেকে কোলে আগলে রেখেছে। উৎসা পারছে না পুচকুকে বুকের ভিতর ঢুকিয়ে ফেলে। মেহরাব মুগ্ধ নয়নে প্রেয়সীর পানে তাকিয়ে রইল। উৎসা হুট করে মেহরাবের পাশে এসে দাঁড়ালো। মেহরাবের শার্ট খানিকটা টেনে ধরল। ফিসফিসে কণ্ঠে বলল, একদিন আমাদেরও এমন একটা পুচকু হবে। আমি তাকে আদর করব। মেহরাব হাসল মেয়েটার বাচ্চামো দেখে। ওর মতোই ফিসফিস করে বলল, আগে বড় হও তারপর। উৎসা তেতে উঠে বলল, আমি বড়ই আছি। মেহরাব একবার উৎসার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করল। অতঃপর ব্যঙ্গ করে বলল, বাচ্চা। উৎসার ইচ্ছে করল রাগে দুঃখে লোকটার মাথা ফাটিয়ে ফেলতে। ও কোন দিক দিয়ে বাচ্চা? ভার্সিটিতে পড়ুয়া মেয়ে আর যাই হোক বাচ্চা না। আর যদি বাচ্চাই হয়ে থাকে তাহলে তাকে বিয়ে করেছে কেন? উৎসা রাগের ঠোঁট কামড়ে ধরে বলল, আমি যদি বাচ্চা হয়ে থাকি তাহলে আমায় বিয়ে করেছেন কেন? আমাকে আমার বাবার বাড়ি দিয়ে আসুন। সেটা তো দেওয়া যাবে না বউ। এই বাচ্চা মেয়েটাকে ছাড়া যে আমার এক মুহূর্তও চলবে না। তাকে দিয়ে দিলে আমি কিভাবে থাকব? উৎসা কোনো উত্তর করল না। কেবল মুখ ভেঙচি কাটল। সবই বজ্জাত লোকের ধান্দাবাজি। ধান্দাবাজ লোক একটা। নিকষ কালো আধারের চাদরে আচ্ছাদিত ধরণী। ব্যস্ত দিনের শেষে জ্বলতে থাকা হলুদ আলোয় পথঘাট আলোকিত। গাড়ির হর্ন কমে এলেও দূর থেকে মাঝে মাঝে ভেসে আসে এক আধটু শব্দ। রাস্তার পাশে সোডিয়াম আলো জ্বলছে মিটি মিটি। ব্যালকনির রেলিং এ দুহাতে ভর দিয়ে বাহিরের দৃশ্য উপভোগ করছে মেহরাব। যদিও ওর সামান্যতম ইচ্ছে নেই বাহিরের দৃশ্য দেখার, তবুও দেখতে হচ্ছে। একা একা কার কতক্ষণ ভালো লাগে? সেই সন্ধ্যা থেকে রুমে বসে আছে। বসে বলতে কোলে ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করছিল। সন্ধ্যা থেকে এই পর্যন্ত হাতে গোনা দুবার উৎসা নামক রমণীর দেখা পাওয়া গেছে। সে এখন সংসার সামলাতে পুরোপুরি গিন্নি হয়ে গেছে। সারাদিন রান্নাঘর, রিনির পুচকু দুটোকে নিয়েই তার বেলা কেটে যায়। মেহরাবের তো মাঝে মাঝে মনে হয় পুচকু দুটো রিনি আর মাহিনের না বরং উৎসার। উৎসা সারাটা দিন ওদের নিয়ে মেতে থাকে। রিনি একা দুজনকে সামলাতে পারে না, তার ওপর অসুস্থ শরীর। উৎসা তাই সারাদিন ওর কাছে কাছে থাকছে। সারাদিন পুচকুদের নিয়েই কেটে যায় ওর বেলা। ইদানিং পড়াশোনায়ও মনোযোগ নেই মেয়েটার। ঠিক মতো ভার্সিটিও যাচ্ছে না। বাচ্চাদের নিয়েই মেতে আছে। মেহরাব ভেবে নিল উৎসাকে কড়া করে কিছু একটা বলতেই হবে। না হলে মেয়েটা শুধরানোর না। মেহরাব একটা জিনিস কয়েকে দিন ধরেই লক্ষ্য করছে। উৎসা ওকে কিছু একটা বলতে চাইছে। মেহরাব কিছুটা আন্দাজ করতে পারছে, সেই জন্যই ইচ্ছে করে বুঝেও না বোঝার ভান করছে। উৎসা কথায় কাজে ইঙ্গিতে মেহরাবকে বুঝিয়ে দিচ্ছে, তবুও ও এমন ভাব করছে যেন ও কিছুই বুঝতে পারছে না। সব কাজ শেষ করে রুমে প্রবেশ করল উৎসা। চোখ বুলালো পুরো রুমে। রুমের কোথাও মেহরাবকে না দেখে ভ্রু কুঁচকে নিল। উকি দিয়ে দেখে নিল ব্যালকনি। কাঙ্ক্ষিত মানুষটার দেখা পেতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। উৎসা একবার নিজের দিকে তাকালো। পরনের জামা ঘামে ভিজে গেছে। সাথে শরীর থেকে বমির গন্ধ ভেসে আসছে। পুচকুকে খাওয়াতে গিয়েছিল ও। খাওয়ার মাঝে পুচকু বমি করে নিজের শরীর সাথে ওকেও মাখিয়ে দিয়েছে। উৎসা এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মেহরাব ব্যালকনি থেকে এতক্ষণ উৎসার কাণ্ডই দেখছিল। উৎসা বেরিয়ে এলো মিনিট 10-এর মাথায়। পা রাখল ব্যালকনিতে। মেহরাবের থেকে 2 হাত দূরত্ব রেখে দাঁড়ালো। মেহরাব ইচ্ছে করে ভান ধরে থাকতে চাইল, কিন্তু সেটা হতে দিল না উৎসা। মেয়েটা গোসল করে বেরিয়েছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। জামার পিছনের দিকটা ভিজে যাচ্ছে, সেই খেয়াল তার আছে? সারাদিন সবার খেয়াল রেখে বেড়ায় আর নিজের বেলায় শূন্য। মেহরাব ব্যস্ত হাতে উৎসার চুলের ভাঁজে তোয়ালে চালাতে চালাতে প্রশ্ন করল, খেয়াল কোথায় থাকে তোমার? চুলের পানিতে যে জামা ভিজে যাচ্ছে সে খেয়াল আছে? সারাদিন সবার খেয়াল রাখলে হবে? নিজের খেয়াল কে রাখবে? উৎসা ঘাড় ঘুরিয়ে তাকালো। অতঃপর এক গাল হাসি নিয়ে বলল, আপনি। আমার খেয়াল রাখার জন্য তো আপনি আছেন। মেহরাবের পৃষ্ঠে বলার মতো কিছুই পেল না। মেয়েটা ভালোই কথার জবাব দেওয়া শিখেছে।
তাকে এখন কোনো কথা বলে পার পাওয়া মুশকিল হয়ে গেছে। মেহরাব চুল মুছতে মুছতে প্রশ্ন ছুড়ল, এতক্ষণে ঘরে আসার কথা মনে পড়ল? না এলেও তো পারতে, পুচকুদের কাছেই থেকে যেতে। শেষের কথাটা তীব্র অভিমান নিয়ে বলল মেহরাব। উৎসা বলল, এভাবে বলছেন কেন? আমি ইচ্ছে করেছিলাম নাকি? আপু দুজনকে একা হাতে সামলাতে হিমশিম খাচ্ছে, তার ওপর আপু অসুস্থ, তাই জন্যই তো আসতে দেরি হয়েছে। সবার জন্য আপনার সময় হয়, সবার জন্য আপনার চিন্তা হয়। সবাইকে আপনার চোখে পড়ে শুধুমাত্র একজন ছাড়া। উৎসা কপাল কুঁচকে প্রশ্ন করল, সেই একজনটাকে? মেহরাব সেকেন্ড সময় ব্যয় করল না, ঝটপট উত্তর করল, কে আবার? আমি। উৎসা হো হো করে হেসে উঠল। গা দুলিয়ে হাসছে মেয়েটা, হাসির দাপটায় পুরো শরীর দুলছে। ততক্ষণে উৎসার চুল মোছা শেষে টাওয়াল পাশে রেখে মেহরাব আঁকড়ে ধরল উৎসার কোমর। মেয়েটা হেসেই যাচ্ছে। উৎসার খিলখিল শব্দ মেহরাবের বুকে সমুদ্রের উত্তাল ঢেউয়ের ন্যায় আছড়ে পড়ছে। অশান্ত মনটা শান্ত হয়ে যাচ্ছে মেয়েটার হাসিতে। মেহরাব এক ধ্যানে তাকিয়ে আছে প্রেয়সীর হাসি মুখের পানে। উৎসা হাসতে হাসতে এক পর্যায়ে থমকে গেল। মেহরাবের দৃষ্টিতে দৃষ্টি ঠেকতেই চুপ মেরে গেল। উৎসাকে থামতে দেখে মেহরাব জিজ্ঞেস করল, কি হলো, থামলে কেন? কিছু না। দুজনের মাঝে নীরবতা। উৎসা কিছু মনে পড়তেই মেহরাবের গলা জড়িয়ে ধরল। হুট করে গলা জড়িয়ে ধরায় মেহরাব কিছুটা চমকালো, তবে মুখে সেটা প্রকাশ করল না। উৎসা মিহি কণ্ঠে বলল, শুনুন না। বলো। শুনছি। উৎসা আরো কিছুটা নিকটে এলো। ধীর কণ্ঠে বলল, একটা জিনিস চাইব, দিবেন? দেওয়ার মতো হলে দিব। উৎসা গাল ফুলিয়ে বলল, তাহলে বলবো না। মেহরাব ভ্রু কুঁচকে চাইল। ও হয়তো বুঝতে পারছে উৎসা কি চাইতে পারে। মুখে বলল, তাহলে বলো না। আপনি এমন কেন? কোথায় বউ একটা জিনিস চাইছে সেটা এনে দিবেন, তা না করে কেমন করছেন? বউ উল্টো পাল্টা জিনিস চাইলেই এনে দিতে হবে এমন কোনো কথা নেই। উল্টো পাল্টা জিনিস না তো? তাহলে কি? উৎসা থেমে গেল। মেহরাব কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, কি চাও? ঝটপট বলে ফেলো। উৎসা মেহরাবের দিকে এগিয়ে গেল। মুখটা মেহরাবের কানের কাছে নিয়ে ধীর কণ্ঠে বলল, পুচকু। মেহরাব থমকে গেল। মনে মনে এই ভয়টাই পাচ্ছিল। মেয়েটা নতুন পাতারা চিহ্ন গলামো শুরু করেছে। রিনির পুচকু দুটোকে নিয়ে বাড়ি আসার পর থেকেই ওর মাথায় পুচকুর ভূত চেপেছে। হুটহাট একজনক কোলে করে নিয়ে এসে বলবে, আমাদেরও এমন একটা পুচকু হলে কেমন হবে? মেহরাব সে সব পাত্তা দেয়নি। আজ তো সরাসরি বলে বসল। এখন কি উত্তর দিবে মেহরাব? মেহরাবকে চুপ করে থাকতে দেখে উৎসা পুনরায় বলে উঠল, কি হলো? কিছু বলছেন না না কেন? দিবেন না আমায়? আমার পুচকু চাই। সময় হলে পাবে। কোনো সময় টময় না। আমার এখনই চাই। জেদ করে না উৎসা। আর না পুচকু মামা বাড়ির মোয়া, আমি চাইলাম আর তোমায় এনে দিলাম। আমার পুচকু চাই মানে চাই। উৎসার এক জেদ, ওর চাই মানে চাই। কোনো কথা শুনছে না মেয়েটা। মেহরাব উৎসাকে নিজের কাছে টেনে বলল, দেখো, তোমার বয়স কম। ছোট মানুষ তুমি। একটা বাচ্চা সামলানো এত সহজ না। প্রেগনেন্সির সময় অনেক সমস্যা হতে পারে। আর বাচ্চা নেওয়ার সময় তো চলে যাচ্ছে না, তাই না? তুমি এখন ভাবির পুচকু দুটোকে সামলাও। ওদের থেকে ট্রেনিং নেও, পরে আমাদের পুচকু এলে তাকে সামলাতে তোমার সুবিধা হবে। উৎসা তির্যক দৃষ্টিতে মেহরাবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি আমায় পুচকে এনে দিবেন না? আপাতত না। দিবেন না? বললাম তো না। এখন তুমি ছোট। আগে বড় হও তারপর। আপনি এমন করছেন কেন? ভার্সিটিতে পড়ি আমি। ভার্সিটি পড়ুয়া মেয়ে, আর যাই হোক ছোট না। তার চেয়ে বড় কথা, আমি বাচ্চা সামলাতে পারবো। আমার কাছে তুমি বাচ্চাই। উৎসার মেজাজ খারাপ হলো। মেহরাবের বুকে ধাক্কা দিয়ে বলল, বাচ্চা মেয়েকে বিয়ে করছেন কেন? ছাড়ুন। ছাড়ুন বলছি। মেহরাব উৎসাকে ছাড়ল না, বরঞ্চ আরো কাছে টেনে নিল। উৎসা মেহরাবের হাতে চিমটি কাটল। চিমটিটা এতটাই জোরালো ছিল যে মেহরাব উৎসাকে ছেড়ে দিতে বাধ্য হল। ছাড়া পেতেই উৎসা গট গট পায়ে রুমে চলে গেল। মেহরাব ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ব্যালকনি থেকে রুমে প্রবেশ করল মেহরাব। উৎসা গুটি সুটি মেরে বিছানার একপাশে ঘুমিয়ে আছে। মেহরাব রুমেই লাইট নিভিয়ে দিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। অতঃপর এগিয়ে গেল বিছানার কাছে। মেয়েটা এমন ভাবে শুয়ে আছে, একটু এদিক সেদিকে হলেই পড়ে যাবে। মেহরাব উৎসাকে এক টানে নিজের কাছে নিয়ে এলো। আঁকড়ে ধরল উৎসার কোমর। উৎসা ছাড়া পাওয়ার জন্য মোচড়া মুচড়ি শুরু করে দিল। মোচড়া মুচড়ি করছো কেন? সমস্যা কি? সমস্যা আমার না আপনার। কাছে টেনেছেন কেন? মেহরাবের কণ্ঠস্বর নেশালো শোনালো। রোমাঞ্চ করতে। উৎসা মেহরাবের বুকে ধাক্কা দিয়ে বলল, আপনার বউ এখনো ছোট। তাই নো রোমাঞ্চ।
অনলি দূরত্ব। দূরে যান বলছি। মেহরাব ঠোঁট কামড়ে হাসল। মেয়েটা তার কথার জালে তাকেই ফাঁসাচ্ছে ভেবেই ওর ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলল, আমার কথায় আমাকেই ফাঁসাচ্ছ? উৎসা এর উত্তর করল না। মেহরাবের কাছে থেকে নিজেকে ছাড়াতে উদ্যত হয়ে বলল, যতদিন আমার আবদার রাখতে রাজি না হবেন ততদিন আমার আশেপাশে ঘেঁষবেন না বলে দিলাম। আশেপাশে ঘেঁষলে খবর আছে। মেহরাবের থেকে নিজেকে ছাড়িয়ে দুজনের মাঝে কোল বালিশ দিয়ে দিল। অতঃপর ওদিকে ফিরে শুয়ে পড়ল। পাশ থেকে মেহরাব বলে উঠল, এখন এভাবে দূরে ঠেলে দিচ্ছ তো, যখন থাকবো না তখন খুঁজেও পাবে না। উৎসা ওর কথায় পাত্তা দিল না। যেই লোক ওর আবদার পূরণ করবে না তার সাথে কিসের ভালোবাসা? বেশি কিছু কি চেয়েছে? উহু, সামান্য একটা পুচকু চেয়েছে, দিয়ে দিলেই তো হয়। বজ্জাত লোকটা ওর কথা শুনলে তো। এখন বোঝো মজা। এম। মাঝে কেটে গেল সপ্তাহ খানেক সময়। উৎসার দিনগুলো কিভাবে যেন কেটে যাচ্ছে। সব কাজ শেষ করে রুমে এসে ঢুকল ও। পুরো রুমে কেউ নেই, থাকার কথাও না। মেহরাব অফিসের কাজে দুদিনের জন্য শহরের বাহিরে গেছে। মেহরাব না থাকায় রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। উৎসার সারাদিনে রুমে আসতেই ইচ্ছে করে না। মেহরাব নেই, ওকে জ্বালানোর ও কেউ নেই। মানুষটাকে ভীষণ মনে পড়ছে। তার পা তারা চিহ্ন গলামও মিস করছে, হুটহাট জড়িয়ে ধরা মিস করছে। মাঝে রাগ করে দুদিন কথা বলেনি। দুদিনে তার কত পা তারা চিহ্ন গলামো। শেষমেশ লোকটার কথাই ওকে মেনে নিতে হয়েছে। কি আর করার। গভীর ঘুমে মগ্ন উৎসা। সারাদিনের কাজ শেষে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের দেশে পাড়ি জমিয়েছে মেয়েটা। ঘুমের রেশ এতটাই যে কতক্ষণ যাবৎ বিছানার পাশে অবহেলায় পড়ে থাকা ফোনটা সেই কখন থেকে বাজছে তার খেয়াল ওর নেই। ও ঘুমে মগ্ন। একে একে 3বার বাজতে বাজতে ফোন কেটে গেল। 4বারের মাথায় যখন বেজে উঠল উৎসার গভীর ঘুম ছুটে গেল। হাতড়ে ফোন খুঁজে কাজে গুজল। ওপাশ থেকে শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, ঘুমাচ্ছিলে? উৎসা ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, হু, সরি, তুমি যখন ফোন দিয়েছিল আমি তখন মিটিংয়ে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। হঠাৎ এতগুলো কল দেওয়ার কারণ? উৎসা সহসা মনে করতে পারল না। ও মেহরাবকে কল দিয়েছিল? কিন্তু কেন? হ্যাঁ, মনে পড়েছে। মানুষটাকে মিস করছিল তাই। ইচ্ছে করছিল মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখতে। সেই জন্যই পরপর 5টা কল দিয়েছিল। মিস করছিলাম। মেহরাব অবাক হলো। অবাক তার রেশ ধরেই বলল, কি, আমি ঠিক শুনছি তো? মিসেস মেহরাব আমায় মিস করছে? মিস করতে পারি না বুঝি? তা পারো, কিন্তু এর আগে কখনো মিস করনি তো তাই অবাক হচ্ছি। উৎসা ঠোঁট উল্টালো, আদুরে গলায় বলল, আজ আপনাকে ভীষণ মনে পড়ছে। ইচ্ছে করছে শক্ত করে জড়িয়ে ধরতে। কিন্তু আমি তো তোমার চেয়ে অনেক দূরে। উৎসা মন খারাপ করে বলল, হ্যাঁ। মেহরাব ভাবুক ভঙ্গিতে জিজ্ঞেস করল, তাহলে কি করা যায় বলুন তো মিসেস মেহরাব? কি আর করার, আপনার কাজ কতদূর? আজ রাতে শেষ মিটিং ছিল, সেটা শেষ করেই এলাম। ও আচ্ছা, মেহরাব বলল, তুমি এখন ঘুম দেও বউ, সকাল সকাল দেখবে তুমি তোমার বরের বুকে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছো। কিভাবে? সেটা এলেই দেখতে পাবে। বলুন না, প্লিজ। তোমার কাছে আসার জন্য আমি বেরিয়ে পড়েছি। আশা করি সকালের আগে পৌঁছে যাব। উৎসা তড়িঘড়ি বলে উঠল, পা তারা চিহ্ন গল আপনি? সারাদিন কাজ করে এসে এখন রেস্ট নিবেন তা না করে এতটা রাস্তা ড্রাইভ করে আসবেন? এই পা তারা চিহ্ন গলামির কোনো মানে হয়? আমার বউ আমাকে মিস করছে আর আমি এখানে ঘুমাবো? তোমার কি মনে হয় আমার ঘুম হবে? তার চেয়ে ভালো ড্রাইভ করে চলে আসি। আর আমার সারারাত ড্রাইভ করার অভিজ্ঞতা আছে। সো নো টেনশন মিসেস। তাই বলে, কোনো কথা না, আমি যেটা বলছি সেটা শোনো। উৎসা মিন মিন করে বলল, এখন আর আমার ঘুম হবে না। তার চেয়ে ভালো আপনার সাথে কথা বলি। যেটা তোমার ইচ্ছে। উৎসা বিছানার সাথে হেলান দিয়ে বসল। দুজন জুড়ে দিল রাজ্যের যত কথা। যদিও বেশি কথা উৎসাই বলছে, মেহরাব কেবল শুনে যাচ্ছে। উৎসার মনে হলো ও রাতে জেগে প্রেমিকের সাথে কথা বলছে। দুজনের কথার মাঝে দুষ্টু মিষ্টি খুনসুটি হচ্ছে। উৎসা কি যেন বলতেই ওপাশে মেহরাব হেসে কুটি কুটি হওয়ার জোগাড়। উৎসা মন দিয়ে মানুষটার হাসির শব্দ শুনছে। মেহরাবকে সচরাচর এভাবে হাসতে দেখা যায় না। আচমকা অপর পাশে বিকট শব্দ হলো। সব যেন সেকেন্ডের ব্যবধানে থমকে গেল। ওপাশ থেকে মেহরাবের হাসির শব্দ শোনা যাচ্ছে না আর। থমকে গেছে চারপাশ। থমকে গেছে সব কিছু। নিস্তব্ধ, গুমোট, স্তম্ভিত পরিবেশ। দূর থেকে ভেসে আসছে কুকুরে ঘেউ ঘেউ ডাক।
যা আত্মচিৎকারে রূপান্তরিত হয়েছে। উৎসা তবদা খেয়ে বসে রইল কিছুক্ষণ। মিনিটের ব্যবধানে কি হলো ওর মাথায় কিছুই ঢুকল না। সব যেন ওর চিন্তা ভাবনা চেতনার ওপর দিয়ে গেল। আচমকা একটা বিকট শব্দ, অতঃপর শুনশান নীরবতা। ওপাশ থেকে অপ্রিয় মানুষটার হাসির শব্দ আর শোনা যাচ্ছে না। শান্ত, নীরব, সবকিছু যেন ঝড় হয়ে যাওয়ার পরের শান্ত পরিবেশ। মিনিট 2 বাদে উৎসার ধ্যান ফিরল। বোধগম্য হলো ঘটনা। কি করবে সেটা বুঝতেও সময় খানিকটা লেগে গেল। স্তম্ভিত ফিরে পেতেই উৎসা তড়িৎ গতিতে মেহরাবকে ডাকা শুরু করল। এই শুনছেন? কি হয়েছে? কিসের শব্দ হলো? আপনি কথা বলেছেন না কেন? আপনি ঠিক আছেন তো? শুনছেন? ওপাশ থেকে কথার বিপরীতে কোনো শব্দ ভেসে এলো না। উৎসা মেহরাবের থেকে কোনো উত্তর না পেয়ে ব্যাকুল হলো। মনের মাঝে অস্থিরতা শুরু হলো। আকুলতা নিয়ে মেহরাবকে ডাকা শুরু করল। এই শুনছেন, মিস্টার লুচু? কথা বলছেন না কেন? এই কথা বলুন না। আমার কথা আপনি শুনতে পাচ্ছেন না। আপনি ইচ্ছে করে এমন করছেন তাই না? আমায় জ্বালিয়ে আপনি কি মজা পান বলুন তো? আর কত জ্বালাবেন আমায়? এত জ্বালিয়েও শান্তি হচ্ছে না আপনার? এই কথা বলুন না। একটু আগে কি সুন্দর হাসছিলেন, একটু হাসুন না। শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? উহু ওপাশ থেকে কোনো শব্দ আসছে না। ওপাশের মানুষটার কান অবধি পৌঁছালো না উৎসার আকুলতা মিশানো ডাক। থমকে আছে ওপাশের পরিবেশ। উহু, কোনো শব্দই আসছে না। এতক্ষণ মেহরাবের ড্রাইভ করার শব্দ ভেসে আসছিল, এখন সম্পূর্ণ নিস্তব্ধ সব। এবার আর নিজেকে ধরে রাখতে পারল না উৎসা। গলায় কান্নারা এসে জমেছে। বুকের মাঝে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। কু গাইছে মন। মেহরাব, এই মেহরাব, শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? এই দেখুন আমি আপনার নাম ধরে ডাকছি। শুনতে পাচ্ছেন আপনি? আপনি না আমার মুখে আপনার নাম শুনতে চেয়েছেন? এই দেখুন আমি ডাকছি আপনাকে। সারা দিন না, এমন কেন করছেন? কথা বলুন না। দেখুন আমার কষ্ট হচ্ছে। কান্না পাচ্ছে। আমি কান্না করে দিব বলে দিলাম। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল উৎসা। এক পর্যায়ে শব্দ করে কান্না করে দিল মেয়েটা। ওর কান্নার শব্দ ওপাশের মানুষটা সহ্য করতে পারে না। তার নাকি বুকে বিঁধে উৎসার কান্না। কিন্তু এখন কি সুন্দর চুপ করে আছে। উৎসা কান্না করছে, তার প্রেয়সী কান্না করছে, তাও মানুষটার মাঝে হেলদোল নেই। উৎসা এবার উঠে দাঁড়ালো। কান্না করতে করতে ছুটল রিনির রুমের দিকে। রাত এখন 2টা বেজে 3 মিনিট। উৎসা আশেপাশে কিছু দেখল না। নক করতে লাগলো রিনিদের রুমের দরজায়। মিনিট যেতেই রুমের দরজা খুলল মাহিন। ঘুম ঘুম চোখে কিছু বলবে তার আগেই উৎসার কান্নার শব্দে ওর ঘুম ছুটে গেল। নিজেকে সামলে তড়িগড়ি জিজ্ঞেস করল, উৎসা কান্না করছো কেন বোন? কি হয়েছে? উৎসার কান্নার দাপটে হেঁচকি উঠে গেছে। কান্নার ফলে কথা বলতে পারছে না। উৎসার কান্নার শব্দে রিনি উঠে এলো। ওর ঘুমও ছুটে গেছে। তড়িৎ গতিতে উৎসাকে নিয়ে রুমে বসালো। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করল, কি হয়েছে? কান্না করছিস কেন? এই উৎসা কথা বল। উৎসা কান্না থামিয়ে কোনো মতে বলল, তোমার দেবর কথা বলছে না, এই দেখো আমি তাকে ডাকছি উনি কথা বলছেন না। আবার ঝগড়া করেছিস দুজন? উৎসা দুদিকে মাথা নাড়ালো। এর অর্থ না। রিনি জিজ্ঞেস করল, তাহলে কি হয়েছে? উৎসা কান্না থামার নাম নিচ্ছে না। মাহিন ওকে পানি এনে দিল। উৎসা পানির গ্লাস হাতে নিতেই মাহিন বলল, হয়তো নেটওয়ার্ক সমস্যা। উৎসা পানি খেয়ে নিজেকে কিছুটা শান্ত করল। অতঃপর বলল, না, নেটওয়ার্ক সমস্যা না। ওপাশ থেকে বিকট একটা শব্দ হয়েছে। তারপর থেকেই উনি চুপ করে গেছেন। আমি এত ডাকছি তবুও আমার ডাকে সাড়া দিচ্ছে না। মাহিনের কপালে ভাঁজ পড়ল। চট জলদি বিছানায় পাশ থেকে ফোন তুলল। উৎসা তখনও সমান তালে কেঁদেই চলেছে। রিনি ওকে বোঝাচ্ছে। কিন্তু উৎসা বুঝলে তো, ও রিনিকে নিজের অবস্থা বোঝাতে পারছে না। মেহরাব কি অবস্থায় আছে? কি হয়েছে? ওর মনের মাঝে কেমন অস্বাভাবিক অস্থিরতা শুরু হয়েছে। ওর মনের অবস্থাটা কেউ বুঝতে পারছি না। মাহিন মেহরাবের নাম্বার ডায়াল করতে করতে বলল, ও তো হোটেলের ভিতরে আছে। সেখানে বিকট শব্দ হবে কি করে? তুমি হয়তো ভুল শুনেছ উৎসা। আর আমি ওকে জিজ্ঞেস করছি ও কেন তোমার সাথে কথা বলছে না। ভাইয়া ওকে বকে দিব। উৎসা কান্নার মাঝে বলল, উনি তো হোটেলে নেই। মাহিনের কপালে ভাঁজ পড়ল। ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, মেহরাব হোটেলে নেই তো কোথায়? ওর তো মিটিং শেষ করে হোটেলে ফিরে আসার কথা। মিটিং শেষ করে আসার পথে আমার সাথে কথা হয়েছে তো। ও বলল, হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তাহলে ও কোথায় গেল? কথাগুলো বলতে বলতে মাহিন বার দুয়েক মেহরাবকে কল দিয়ে ফেলেছে। কিন্তু ওপাশ থেকে কল রিসিভ হচ্ছে না। মাহিন ফের কল লাগালো মেহরাবের নাম্বারে।
না, এবার ও ওপাশ থেকে কেউ কল রিসিভ করল না। মাহিন এবার চিন্তিত গলায় বলল, মেহরাব তো কল রিসিভ করছে না, দাঁড়াও আমি হোটেলের ম্যানেজারের কল করছি। মাহিন ব্যস্ত হাতে কল লাগালো হোটেলের ম্যানেজারের নাম্বারে। কাজের ক্ষেত্রে গাজীপুর এলে বেশিরভাগ সময়ই ওদের এই হোটেলেই ওঠা হয়। সেই জন্যই ম্যানেজারের সাথে ওদের বেশ ভালোই পরিচিতি আছে। রিং হতেই ওপাশ থেকে রিসিভ হলো। মাহিন একবার উৎসার দিকে তাকালো। মেয়েটা অনবরত কেঁদেই চলেছে। উৎসার দিক থেকে দৃষ্টি সরিয়ে মাহিন ম্যানেজারকে জিজ্ঞেস করল, মেহরাব কি ওর রুমে আছে? ছেলেটা ফোন ধরছে না, আপনি একটু ওর খোঁজ নিন তো, তারপর আমায় জানান ও কোথায়। ম্যানেজার অত্যন্ত শ্রদ্ধা স্বরূপ বলল, আপনি 2 মিনিট লাইনে থাকুন স্যার, আমি আপনাকে এক্ষুনি জানাচ্ছি। ম্যানেজার সাহেব মাহিনকে লাইনে থাকতে বলে সাথে সাথে একজন স্টাফকে পাঠালো মেহরাবের খোঁজ নিতে। মিনিটের মাথায় স্টাফ নেমে এসে জানালো। ম্যানেজার সাহেব বলল, স্যার, মেহরাব স্যার রুমে নেই, উনি প্রায় আধা ঘন্টা আগে চেক আউট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। ও আচ্ছা। মাহিন পড়ে গেছে চিন্তায়। ছেলেটা এই রাতের বেলায় বের হলো কেন? ওর তো কাল সকালে রওনা দেওয়ার কথা ছিল। তাহলে হুট করে কি এমন হলো যে এই রাতের বেলায় বের হলো? কাউকে কিছু জানায়ও নি। মাহিনা এগিয়ে গিয়ে বলল, মেহরাব নাকি হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছে। উৎসা তুমি জানো কি কিছু জানো? মেহরাব তোমায় কিছু বলেছে যে ও বেরিয়ে পড়েছে বা কিছু? উৎসা কান্না থামিয়ে ভাবল, হ্যাঁ, মেহরাবের সাথে তো ওর কথা হয়েছে। দুজনের বেশ ভালোই সময় কাটছিল। কিন্তু কি থেকে যে কি হলো? হ্যাঁ, উৎসা একে একে শুরু থেকে সব খুলে বলল। মাহিনের কপালে ভাঁজ পড়ল। কি এমন হলো যে বিকট শব্দ হবে? মেহরাবের ড্রাইভ করার হাত বেশ ভালো। এদিকে সেদিকে হওয়ার চান্স তেমন নেই। তবুও বলা যায় না। মাহিন উৎসার থেকে ঘটনা শুনে তড়ি ঘড়ি কল লাগালো ওর পরিচিত একজনকে। সে কল তুলতেই তাড়াহুড়ো করে বলল, মেহরাব হোটেল থেকে বেরিয়েছে। দেখা তো ও কোথায় আছে? ওর খবর নিয়ে আমায় জানাতো। কথা শেষ করে ড্রেসিং টেবিলের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যেতে নিলে পিছন থেকে ডেকে উঠল রিনি। এত রাতে কোথায় যাচ্ছ? গাজীপুর যাব। এখন? হ্যাঁ, শুনতে পেলে তো মেহরাবের কোনো খবর নেই। কি হয়েছে? কোথায় আছে ভাই আমার কিছুই জানি না। ঠিক আছে যাও। মাহিন যেতে নিলে উৎসাহ উঠে দাঁড়ালো। বলল, আমিও আপনার সাথে যাব ভাইয়া। তুমি এখানেই থাকো। আমি যে ওর খবর তোমায় জানাবো। আর ইচ্ছে মতো ওকে বকে দিব। আমি এখানে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আমার মন মানবে না। প্লিজ ভাইয়া আমি যাব। আপনি না করবেন না। মাহিন আর কিছু বলার মতো পেল না। মেয়েটার অবস্থা ও কিছুটা হলেও বুঝল। মেয়েটা মেহরাবকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু স্বীকার করতে চায় না। মাহিন মুখে বলল, আসো। মাহিন উৎসাহ বেরিয়ে পড়ল। মাহিন ড্রাইভ করছে। পাশে বসে আছে উৎসাহ। ওর দৃষ্টি বাহিরে। তবে মনের মাঝে বইছে উথাল পাথাল ঢেউ। দৃষ্টি গিয়ে ঠেকল হাতে থাকা ফোনের দিকে। উৎসাহ কিছু মনে পড়তেই আবার ডায়াল করল মেহরাবের নাম্বারে। রিং হচ্ছে। একবার, দুবার, তিনবার। বাজতে বাজতে কল কেটে গেল কিন্তু রিসিভ হলো না। উৎসাহ আবার ডায়াল করল। ঘটনা একই ঘটল। রিসিভ হলো না। উৎসার ইচ্ছে করল হাতে থাকা ফোনটা আছাড় দিতে। কিন্তু দিল না। মনের মাঝে অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে উৎসার প্রিয় জিনিসটা ক্রমেই ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। উৎসাহ বারবার চাচ্ছে জিনিসটা আঁকড়ে ধরে রাখতে কিন্তু সেটা ওর থেকে দূরে চলে যাচ্ছে। একটু একটু করে হারিয়ে যাচ্ছে কালো আধারের মাঝে। এর মাঝে মাহিনের কাছে কল এলো। মাহিন ফোনটা উৎসাকে রিসিভ করতে বলল। উৎসাহ রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলল, ভাই মেহরাবের কোনো খবরই পাচ্ছি না, আশেপাশে খুঁজেছি। কিন্তু ওকে বা ওর গাড়ি কিছুই পাইনি। মাহিন ড্রাইভ করতে করতে বলল, ভালো করে খুঁজেছিস? আধা ঘন্টায় কত দূর যাবে? বেশি দূর যেতে পারেনি। আশেপাশেই আছে। আমি প্রায় এসে পড়েছি। তুইও খোঁজ আমিও আসছি। কল কেটে দিল। মাহিন বেশ জোরে সোরে গাড়ি চালাচ্ছে। গাড়ির স্পিড 90-100 এর মাঝে। রাত হওয়ায় ফাঁকা রাস্তা। মেহরাবের স্বভাব বেপরোয়া ভাবে গাড়ি চালানো। রাগ হলে বা ওর কথার এদিক ওদিক হলেই রাগে গজ গজ করতে করতে বেরিয়ে যেত। সেদিকে থেকে মাহিন শান্তশিষ্ট ছেলে। কিন্তু আজ মাহিনের ও ভাইয়ের টেনশনে মাথা ঠিক নেই। সব সময় মেহরাবকে আস্তে গাড়ি চালাবি, স্পিড যেন 50-60 এর মাঝে থাকে। বলা ছেলেটাও আজ স্পিডে গাড়ি চালাচ্ছে। মাহিনের মনের মাঝে তুফান বইছে। উৎসার কথা শুনেই কিছুটা আঁচ করতে পেরেছে তাও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। ও ভেঙ্গে পড়লে উৎসার অবস্থা আরও বেগতিক হবে। তাই নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে। ওরা প্রায় কাছাকাছি চলে এসেছে।
আর আধা ঘন্টা দূরত্বই হোটেল। কিছুটা এগিয়ে যেতেই নজর পড়ল হাইওয়ে রাস্তার মাঝে 2-3টা গাড়ি ভিড় করে রাখা। অনেক মানুষ জড়ো হয়েছে সেখানে। মাহিনের ভ্রু কুঁচকে এলো। পাশ কাটিয়ে যাওয়ার সময় কি ভেবে যেন গাড়ি থামালো। একজনকে ডেকে জিজ্ঞেস করল, এখানে কি হয়েছে? প্রাইভেট কার আর ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। মাহিনের বুকের মাঝে চিপ মেরে উঠল। খেয়াল করে দেখল হোটেল থেকে এখানে আসতে আধা ঘন্টার মতো সময় লাগে, সাথে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মনের মাঝে বাজে চিন্তা এলো। মাহিন নিজেই নিজেকে বোঝালো, ওর ভাইয়ের কিছু হতে পারে না। পারে না কিছু হতে। পাশ থেকে এক বয়স্ক মানুষ বলে উঠল, ইসস, ছেলেটার কি অবস্থা হয়েছে? বাঁচবে বলে মনে হচ্ছে না। আহারে, কোন মায়ের সন্তান কে জানে। এইটুকু বয়সে ছেলের হারা হয়ে মাটা কিভাবে নিজেকে সামলাবে আল্লাহ মালুম। এমন সোনার টুকরো ছেলেটা। লোকটার কণ্ঠে আফসোস। মাহিন গাড়ি থেকে নেমে এলো। এর মাঝেই সেখানে ওর পরিচিত লোকটা এলো। দুজন নেমে এগিয়ে গেল। ওদের পিছু পিছু উৎসাহ নামল। ওর বুক কাঁপছে। অস্বাভাবিক হচ্ছে হৃদস্পন্দন। সবাইকে পেরিয়ে একদম সামনে যেতেই উৎসাহ থমকে গেল। এটা মেহরাবের গাড়ি। হ্যাঁ, এটা মেহরাবেই গাড়ি। উৎসার চিনতে ভুল হয়নি। এই গাড়িতে কত শত দুষ্টুমিষ্টি স্মৃতি দুজনের। সেই গাড়ি উৎসাহ কি করে চিনবে না। গাড়ির সামনেটার অবস্থা খুবই খারাপ। গাড়ি যে লেগেছে গাছের সাথে। গাড়ির গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে। মাহিন এতক্ষণ নিজেকে সামলালেও এখন আর সামলাতে পারল না। উৎসাহ মেয়েটাকে কি বলবে? পাশে চোখ পড়তে নজর পড়ল উৎসার দিকে। মেয়েটা নিশ্চল চোখে সামনের দিকে তাকিয়ে আছে। কোনো অনুভূতি নেই ওর মাঝে। যেন অনুভূতিহীন পাথরে পরিণত হয়েছে। পাশে থাকা ছেলেটা মাহিনকে আগলে নিল। জিজ্ঞেস করল, অ্যাক্সিডেন্ট করা লোকদের কোথায় নেওয়া হয়েছে? কেউ বলতে পারবেন? সবার মাঝ থেকে একজন বলল, সিটি হসপিটালে। সিটি হসপিটাল কাছেই। এখান থেকে যেতে মিনিট 5 লাগবে। ছেলেটা তড়িঘড়ি মাহিনকে বলল, ভাই চলো আমরা তাড়াতাড়ি হসপিটালে যাই। দেখি কি অবস্থা। মাহিন সম্মতি জানালো। ছেলেটা নিজের গাড়ি রেখে মাহিনের গাড়িতে এসে বসল। মাহিন এগিয়ে আসতে নিয়েও পিছন ফিরে তাকালো। উৎসাহ এখনো আগের ন্যায় পাথর মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। মাহিন উৎসার কাছে যেয়ে বলল, উৎসাহ চলো। উৎসার কানে কথা ঢুকলো কিনা বোঝা গেল না। তবে ধীর পায়ে এগিয়ে গেল। কোনো বাক্য বায় না করে গাড়িতে উঠে বসল। মিনিট কয়েকের ব্যবধানে গাড়ি এসে থামল হসপিটালের সামনে। কেউ নামার আগেই উৎসাহ নেমে পড়ল। উদ্ভ্রান্তের ন্যায় এগিয়ে গেল হসপিটালের ভিতরে। ওর পা কাঁপছে। শরীর ভেঙে আসছে। তবু উৎসাহ হেঁটে চলেছে। ওকে যে যেতেই হবে। পৌঁছাতে হবে কাঙ্ক্ষিত মানুষটার কাছে। রিসিপশনে যে জিজ্ঞেস করার মতো কিছু খুঁজে পেল না। ভাষা হারিয়ে ফেলেছে ও, সব তাল গোল পাকিয়ে যাচ্ছে। কান্না গলায় আটকে গেছে। এর মাঝেই মাহিন আর ছেলেটা চলে এলো। ছেলেটা রিসিপশনে জিজ্ঞেস করল, মেহরাব মির্জা নামে কেউ এখানে ভর্তি হয়েছে? রিসেপশনে থাকা মেয়েটা একটা ফাইলে নাম খুঁজল কিন্তু পেল না। বলল, সরি স্যার, এই নামে কেউ অ্যাডমিট হয়নি। ছেলেটা বুদ্ধি করে জিজ্ঞেস করল, কিছুক্ষণ আগে হাইওয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়া পেশেন্ট কোন রুমে আছে বলতে পারবেন? তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ওটিতে নেওয়া হয়েছে। অপারেশন চলছে। ওটি সোজা যে বাম দিকে। তার পাশের। মেয়েটা কথা শেষ করতে না করতে বাকিটা শোনাটা প্রয়োজনে বোধ করল না উৎস। সোজা মেয়েটার বলা মতো সেদিকে হাঁটা দিল। উদ্ভ্রান্তের ন্যায় চলেছে মেয়েটা। হুঁশ জ্ঞান কিছুই নেই। পা জড়িয়ে আসছে। উৎসার কানে কেবল মেহরাবের কথাগুলোই বাজছে। এখন এভাবে দূরে ঠেলে দিচ্ছ তো। যখন থাকবো না তখন খুঁজেও পাবে না। হতেও তো পারে একটা সময় তুমি মরিয়া হয়ে আমায় খুঁজবে, তাও আমায় পাবে না। মেহরাবের বলা কথাগুলো উৎসার কানে তীব্রভাবে বাজছে। এই মুহূর্তে উৎসাহ কথাগুলোর মানে বুঝতে পারছে। হন্য হয়ে খুঁজছে ও মানুষটাকে, কিন্তু সেই কোথায়? সে কেন এসে দেখা দিচ্ছে না? কেন এমন করছে লোকটা ওর সাথে? সে কি জানে না উৎসার হাঁটতে কষ্ট হচ্ছে, পা ভেঙে আসছে, বুকের মাঝে দম আটকে আসছে? তাহলে কেন এসে দেখা দিচ্ছে না? এসে বলছে না, এই বউ আমি এখানে। কেন করছে না লোকটা এমন? লোকটা তো ওকে আশা দিয়েছে যে ও সকালে চোখ খুলে তাকে দেখবে, কিন্তু সে কই? ভাবমার মাঝেই উৎসাহ ওটির সামনে এসে দাঁড়ালো। এমন সময় ওটির লাইট নিভে গেল। ওটির সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে। ডক্টর গম্ভীর মুখে বেরিয়ে এলো। নির্দয়ের মতো আওড়ালো, সরি, রোগীকে বাঁচানো সম্ভব হয়নি। আনতে দেরি করে ফেলেছেন আপনারা। নিষ্ঠুরের ন্যায় বাক্য আওড়ে চলে গেল। মাহিনরাও এসে দাঁড়ালো। শুনল ডক্টরের পাষণ্ড বাক্য। মিনিটের ব্যবধানে একটা স্ট্রেচার বাহিরে এনে রাখা হলো।
সাদা কাপড় জড়িয়ে রাখা মানুষটার ওপর। উৎসা নিজেকে আর সামলে রাখতে পারল না। ধপ করে বসে পড়ল ফ্লোরে। ওর পা গুলো ভেঙে আসছে, দম বন্ধ হয়ে আসার জোগাড়। উৎসার চিৎকার করে বলতে ইচ্ছে হলো, আপনি পাষাণ মিস্টার মেহরাব, আপনি কথা দিয়ে কথা রাখেননি। আপনি বলেছেন খুব শীঘ্রই আমার কাছে ফিরে আসবেন, তবে সাদা কাফনে কেন এসেছেন? আমায় এত জ্বালিয়েও আপনার শান্তি হয়নি? এখন আবার নতুন রূপে জ্বালাতে এসেছেন? নিশ্চুপ, নিস্তব্ধ পরিবেশ। কারো মুখে কোনো রান নেই। নাকে ভেসে আসছে ফিনাইলের তীব্র বাজে গন্ধ। হসপিটালের করিডোরে পড়ে রয়েছে সাদা কাপড়ে ঢাকা দেহ বিশিষ্ট স্ট্রেচার। কেউ সাহস করে এগিয়ে যাচ্ছে না। সবাই যেন থমকে গেছে। থমকে আছে পরিবেশ। সবার নিশ্চুপ, থমকে যাওয়ার মাঝে সাহস করে উঠে দাঁড়ালো উৎসা। কাপা কাপা পায়ে এগিয়ে চলল সামনের দিকে। ওকে দেখে মনে হচ্ছে মেয়েটা নিজের মাঝে নেই, ঘোরের মাঝে আছে। এক পা করে এগিয়ে যে স্ট্রাচারের সামনে গিয়ে দাঁড়ালো। কম্পনরত হাত বাড়িয়ে দিয়ে ছুতে চাইল সাদা কাপড়ে মোড়ানো মানুষটাকে, তবে ওর অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন অস্বাভাবিক শ্বাসপ্রশ্বাস ওকে সেটা করতে দিল না। কেঁপে উঠল উৎসার ছোট অন্তরাত্মা। উৎসা কম্পনরত কণ্ঠে বলল, মেহরাব, এই মেহরাব, আপনি শুনছেন আমার কথা? এই কথা বলুন না। আপনি এভাবে শুয়ে আছেন কেন? আপনার কি হয়েছে? আপনার কিছুই হয়নি। আপনি উঠে বসুন, কথা বলুন আমার সাথে। এই দেখুন আমি আপনার নাম ধরে ডাকছি, আপনার কথা শুনতে চাইছি। আপনি আমায় ফিরিয়ে দিবেন? কথা বলবেন না আমার সাথে? এমন করছেন কেন আপনি আমার সাথে? উৎসা একটু থামল, অতঃপর আবার বলা শুরু করল, আপনি আমায় ইচ্ছে করে জ্বালাচ্ছেন তাই না? আমি আপনাকে এতদিন জ্বালিয়েছি বলে আপনিও আমায় জ্বালাচ্ছেন তাই না? যেই বুঝছেন আমি আপনার প্রতি দুর্বল হয়ে গেছি সেই আমায় ঝালানো শুরু করেছেন তাই না? আপনি আমাকে যত ইচ্ছে জ্বালান, তবুও উঠুন, কথা বলুন আমার সাথে। এই মেহরাব, শুনছেন? উঠুন না। উৎসা এবার মাহিনের কাছে গেল। মাহিন পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। উৎসা মাহিনের কাছে যে অভিযোগের সুরে বলল, ভাইয়া তোমার ভাইকে উঠতে বলো। ওনাকে আমার সাথে কথা বলতে বলো। তুমি না বলেছ তোমার ভাইকে বকে দিবে? উনি কেন আমার সাথে কথা বলছেন না সেটা জিজ্ঞেস করো। ভাইয়া বলো না ওনাকে উঠতে, আমার সাথে কথা বলতে। মাহিন কিছু বলতে পারল না। তবুও অনেক কষ্টে নিজেকে সামলে কোনো মতে বলল, উৎসা বোন আমার, পা তারা চিহ্ন গলামও করে না। একটু শান্ত হও। শুনলে তো ডক্টর কি বলল? উৎসা চিৎকার করে বলে উঠল, ডক্টরের কি বলেছে? ওনার কথা আমি মানি না। মিস্টার মেহরাবের কিছু হতে পারে না। তোমার ভাই ইচ্ছে করে আমায় জ্বালাচ্ছে। একটু পর দেখবে উনি উঠবেন, আমার সাথে কথা বলবেন। ওনার কিছু হয়নি। উনি কলে আমায় বলেছে উনি সকাল সকাল আমার কাছে চলে আসবে। উনি ওনার কথা রাখবে। তোমার ভাইয়ের কিছু হতে পারে না, কিছু হতে না ওনার। উৎসা পাতারা চিহ্ন গলামো করছে। পাতারা চিহ্ন গলের ন্যায় আচরণ ওর। কোনো উন্মাদ সত্তা যেন ভর করছে ওর ওপর। উৎসা যেন ওর মাঝে নেই। পাতারা চিহ্ন গলের ন্যায় প্রলাপ বকছে। ওনাকে আমার কাছে ফিরতেই হবে। ওনার কিছু হতে পারে না ওনার কিছু হতে। বলতে বলতে উৎসার কণ্ঠে ক্ষীণ হয়ে আসে। শরীর আর সায় দিচ্ছে না। চোখগুলো কান্না করতে করতে বুঝে এসেছে, শরীর সকল ভার ছেড়ে দিতে চাইছে। ক্লান্তি এসে ভর করছে শরীরে। উৎসা নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করল। তবে ব্যর্থ হল। ধীরে ধীরে ঢলে পড়ে যেতে নিল। উৎসা পড়ে যেতে নিলে কেউ একজন দূর থেকে দৌড়ে এলো। পড়ে যাওয়ার আগেই নিজের প্রেয়সীকে বুকে আগলে নিল। এম। শুভ্র রঙা হসপিটালের বেডে অবচেতন হয়ে পড়ে আছে উৎসা। মেয়েটার জ্ঞান ফিরার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। স্যালাইন চলছে। কেটে গেছে 2 ঘন্টা। তবুও উৎসার জ্ঞান ফিরার কোনো লক্ষণই নেই। একই ভঙ্গিতে পড়ে রয়েছে হসপিটালের বেডে। একটু দূরে সোফায় বসে আছে এক মানব। মুখে তার চিন্তার রেশ। কপালে পড়েছে বেশ কয়েকটা ভাঁজ। 2 হাতের ওপর ভর করে থুতনি রেখে সেই কখন থেকে অপেক্ষার প্রহর গুনছে। না, মেয়েটার জ্ঞান ফিরার কোনো নামই নেই। মানব আর ধৈর্য ধরতে পারল না। হন্তদন্ত হয়ে চিৎকার করে ডাকল নার্সকে। সেকেন্ডের ব্যবধানে একজন নার্স এসে তার সামনে দাঁড়ালো। মানব গম্ভীর কণ্ঠ অধৈর্য নিয়ে একবার হাতে থাকা ঘড়ির দিকে দৃষ্টি দিয়ে শুধালো, ওর এখনো জ্ঞান ফিরছে না কেন? 2 ঘন্টা হয়ে গেছে, এখনো কেন জ্ঞান ফিরছে না? শেষের কথাটা যেন একটু ধমক দিয়েই জিজ্ঞেস করল। নার্স কেঁপে উঠল। তোতলানো স্বরে বলল, আপনি চিন্তা করবেন না স্যার, খুব শীঘ্রই ম্যামের জ্ঞান ফিরবে। আপনি একটু অপেক্ষা করুন। খুব শীঘ্রই করতে করতে 2 ঘন্টা কেটে গেল। আর কত অপেক্ষা করব? মানবের চিৎকারে বাহির হতে মাহিন ছুটে এলো। বলল, শান্ত হ,
উৎসার জ্ঞান ফিরবে। এখানে তো ওনাদের কোনো দোষ নেই। শুধু শুধু ওনাদের ওপর রাগ ঝাড়ছিস কেন? রাগ ঝাড়ব না তো কি করব? তুমি বুঝতে পারছো আমার বউ 2 ঘন্টা যাবৎ অজ্ঞান হয়ে আছে, আমার অনুভূতি কেমন? পা তারা চিহ্ন গল লাগছে আমার। বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে। মেয়েটা না জানি কি অবস্থায় ছিল সে সময়ে। দুটোই পা তারা চিহ্ন গল। একজনের থেকে আরেকজন কম না। মাহিন ইশারায় নার্সকে চলে যেতে বলল। নার্স চলে যেতেই শান্ত কণ্ঠে বলল, শান্ত হ, খুব শীঘ্রই উৎসার জ্ঞান ফিরবে। মিলিয়ে নিস আমার কথা। মাহিন যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। মানব এক পা করে এগিয়ে গিয়ে বেডের পাশে বসল। অতঃপর হাতের মুঠোয় পুরে নিল প্রেয়সীর হাত। চুমু খেল হাতের উল্টো পিঠে। অতঃপর হাতখানা স্পর্শ করালো বুকে। এতক্ষণে বুকে কিছুটা শান্তি লাগছে। এম। চোখের পাতা কাঁপছে। উৎসার জ্ঞান ফিরে এসেছে। পিট পিট করে চোখ খোলার চেষ্টা করল। চোখের সামনে ভেসে উঠল পুরুষালী বুক। আশেপাশে তাকিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করল। নিজেকে পুরুষালী আলিঙ্গনে আবিষ্কার করতেই চমকে উঠল। কে এই পুরুষ? ওকে এভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে কেন? ধরফর করে উঠে বসতে চাইল উৎসা। তবে পারল না। ব্যর্থ হয়ে পড়ে গেল পুরুষটির বুকে। উৎসা ছুটোছুটি শুরু করল। পুরুষটির ঘুমে ব্যাঘাত ঘটল যেন। নিশ্চিন্তে একটু চোখ বুজেছিল। ঘুমের রেশ না কাটিয়েই বলল, ব্যাঙের মতো লাফালাফি না করে একটু ঘুমাতে দেও তো। উৎসা থমকে গেল। ও কানে ঠিক শুনল তো নাকি ভ্রম? মনে করার চেষ্টা করল জ্ঞান হারানোর আগের স্মৃতি। একটু চেষ্টা করতেই স্মরণ হতো তারা চিহ্ন ভৎস ঘটনা। উৎসার ভিতরটা নড়ে উঠল। এটা কি সত্যি, নাকি ওর স্বপ্ন বা কল্পনা? ও ঠিক শুনল তো, না, কল্পনা হওয়ার সুযোগ নেই। মানুষটা এখনো ওকে শক্ত আলিঙ্গনে জড়িয়ে রেখেছে। উৎসার বিশ্বাস হলো না। মানুষটাকে ঠেলতে ঠেলতে বলল, কে আপনি? পর নারীকে এভাবে জড়িয়ে ধরতে লজ্জা লাগছে না? ছাড়ুন, ছাড়ুন বলছি। অতারা চিহ্ন সভ্য লোক। উৎসার যন্ত্রণায় মানুষটা উঠে বসল। ঘুম ঘুম কণ্ঠে বলল, নিজের 3 কবুল পরা বউকে জড়িয়ে ধরেছি, কোনো পর নারীকে না। মানুষটা উঠে একদম উৎসার বরাবর বসল। এতক্ষণ মানুষটার মুখ দেখা যায়নি। এখন পুরাপুরি ভাবে স্পষ্ট। উৎসা থমকে গেল। ওর মুখ থেকে কোনো কথা বের হলো না। কাঙ্ক্ষিত মানুষটাকে এত প্রতীক্ষার পর নিজের দুচোখের সামনে দেখে ওর কথা বলা বন্ধ হয়ে গেছে। হারিয়ে ফেলেছে কথা বলার ভাষা। সকল কথা যেন গলায় আটকে গেছে। নিশ্চল চোখে নিষ্পলক ভাবে চেয়ে রইল সামনে বসা পুরুষটির দিকে। উৎসার একবারের জন্য মনে হচ্ছে মানুষটা সত্যি সত্যি ওর সামনে বসে আছে। পরক্ষণেই সেই সময়ের তারা চিহ্ন শাক্ত ঘটনা মনে পড়তেই মনে হচ্ছে এটা ওর কল্পনা। ও মনে হয়তো স্বপ্ন দেখছে। স্বপ্ন ভেঙে গেলে আগের সব ঘটনা পুনরাবৃত্তি হবে। মনের মাঝে একরাশ আশঙ্কা নিয়ে দুরু দুরু কাঁপতে থাকা বুকে সাহস জুগিয়ে হাত বাড়িয়ে দিল মেহরাবের পানে। উৎসার হাত কাঁপছে। যেমন তেমন ভাবে না, অসম্ভব রকম কাঁপছে মেয়েটার হাত। উৎসা কাপা কাপা হাত নিয়ে রাখল মেহরাবের গালে। মেহরাব বুঝতে পারল উৎসার মাঝে বয়ে চলা ঝড়ের অস্তিত্ব। উৎসা কম্পনরত কণ্ঠে বলল, আপনি? হ্যাঁ, আমি ছাড়া অন্য কারো থাকার কথা ছিল নাকি? উৎসার এখনো বিশ্বাস হচ্ছে না যে মেহরাব ওর সামনে বসে আছে। লোকটার বিখ্যাত সেই তোত্তারা কথা বলার ধরন, সোজা কথা যেন তার মুখ দিয়েই বের হয় না। উৎসা ফের বলল, আপনি কি সত্যিই আমার সামনে বসে আছেন? নাকি এটা আমার স্বপ্ন বা কল্পনা? আপনি আবার উধাও হয়ে যাবেন না তো? ঘুম ভেঙ্গে দেখব আপনি নেই। আশেপাশটা ফাঁকা মরুভূমির ন্যায় ধু ধু করছে। এটা কি সত্যিই আপনি মিস্টার মেহরাব? নাকি আমার ভ্রম? মেহরাব মেয়েটার আকুলতা বুঝল। মাহিন একে একে উৎসার পাতারা চিহ্ন গলামো কাণ্ড সব ওকে বলেছে। মেহরাব চুপচাপ কেবল শুনেই গেছে সেই কাহিনী। এখন যেন নিজের চোখেই প্রেয়সীর উন্মাদনা দেখছে, তার সাক্ষী হচ্ছে। আনন্দে পুলকিত হয়ে উঠল মেহরাবের হৃদয়। তবে উৎসার কথা ভাবতেই আনন্দ মাটি চাপা পড়ে গেল। মেয়েটা এখনো একটা ঘোরের মাঝে আছে। আগে ওকে ঘোর থেকে বের করে আনতে হবে, জানাতে হবে মেহরাবের অস্তিত্ব। মেয়েটাকে আগে স্বাভাবিক করা জরুরি। মেহরাব প্রতি উত্তরে বলল, তুমি কোনো ভুল দেখছ না। আমি সশরীরে তোমার সামনে বসে আছি। তোমার মিস্টার মেহরাব তোমার সামনে বসে আছে মিসেস মেহরাব। উৎসার এখনো বিশ্বাস হচ্ছে না। আরেকবার অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, এটা সত্যিই আপনি তো? মেহরাব ধৈর্য সহকারে উত্তর করল, হ্যাঁ, আমি। এতে একটুও ভুল নেই। আর না, তুমি স্বপ্ন দেখছ। বলেছিলাম না সকাল হতেই তুমি নিজেকে আমার বুকে আবিষ্কার করবে? আমার কথা মিলল তো? উৎসাহ ঝাঁপিয়ে পড়ল মেহরাবের প্রশস্ত বুকে।
শক্ত করে জড়িয়ে ধরল মেহরাবকে। হঠাৎ এমন আক্রমণে মেহরাব একটু পিছিয়ে গেল। ও ভাবেনি হুট করে উৎসা এমন আক্রমণ করে বসবে। নিজেকে সামলে নিয়ে ও নিজেও উৎসাকে জড়িয়ে ধরল। উৎসা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে মেহরাবকে, যেন ছেড়ে দিলেই মেহরাব আগের ন্যায় হারিয়ে যাবে। সেই ভয় মেয়েটাকে কুরে কুরে খাচ্ছে। জড়িয়ে ধরা অবস্থায় উৎসা বলা শুরু করল। আপনি সেই সময় কথা বলছিলেন না কেন? এমন চুপ করে গিয়েছিলেন কেন? জানেন কতবার ডেকেছিল আপনাকে? আপনি একটা পাষাণ। এতবার ডাকার পরও একবারও সাড়া দেননি। উল্টো আমায় কিভাবে আরো ঝালানো যায় সেই ফন্দি এঁটে বসেছেন। আপনি জানেন সেই সময় আমার কেমন অনুভূতি হচ্ছিল? ডাক্তার যখন বলল পেশেন্টকে বাঁচানো যায়নি শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। দম বন্ধ হয়ে আসছিল। হাত বা অবশ হয়ে যাচ্ছিল। মস্তিষ্ক কাজ করছিল না। কেমন অনুভূতি হয়েছে বলে বোঝানোর মতো না। আপনি পাষাণ মানুষ, আপনি বুঝবেন না। ইচ্ছে করে জ্বালিয়েছেন আমায়। আপনার সাথে আমার কোনো কথা নেই। ছাড়ুন, ছাড়ুন আমায়। উৎসা ছাড়ানোর জন্য মোচড়া মুচড়ি করল। কিন্তু মেহরাব ছাড়ল না, আর না একচুল নড়তে দিল। একইভাবে মিশিয়ে রেখে বলল, কার এত সাহস বলো যে তোমায় জ্বালাবে? মেহবারের মিসেসকে কে জ্বালাইছি শুনি? উৎসা গাল ফুলিয়ে বলল, কে আবার? আপনি। অবাক হওয়ার ভান করে মেহরাব বলল, আমি আমি আবার কি করলাম? উৎসা চোখ পাকিয়ে বলল, এত কাণ্ড ঘটানোর পর বলছেন আপনি কি করলেন? আমি ভাবলাম কি না কি হলো। টেনশনে মাথা ফেটে যাচ্ছিল, এখানে এসে দেখি সাহেব দিব্যি আছে, আমায় দুশ্চিন্তায় রাখার পয়তারা সব। মেহরাব উৎসাকে নিজের থেকে সরালো। ইশারায় কপাল ইঙ্গিত করে বলল, তোমার কি মনে হয় আমি ইচ্ছে করে এত কিছু করেছি? তোমায় টেনশনে রেখেছি? উৎসা মেহরাবরের ইশারায় তাকালো না, মুখ ঘুরিয়ে নিল। ভেংচি কেটে বলল, তা নয় তো কি? মেহরাব উৎসার থুতনিতে হাত রেখে ওকে নিজের দিকে ফিরালো। অতঃপর বলল, এরপর ও বলবে আমি তোমায় ইচ্ছে করে কষ্ট দিয়েছি? উৎসা পূর্ণ দৃষ্টিতে তাকালো মেহরাবের দিকে। চোখ গিয়ে আটকালো মাথার ব্যান্ডেজের দিকে। উৎসা এতক্ষণ খেয়ালি করেনি। ও তো ব্যস্ত ছিল মানুষটার অস্তিত্ব প্রমাণ করতে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল মেহরাবের ব্যান্ডেজ। পুরো কপালে ছেয়ে আছে শুভ্র রঙা ব্যান্ডেজে। ব্যথা করছে? এতক্ষণ করছিল। প্রেয়সীর ছোঁয়া পেয়ে ব্যথা প্রশমিত হয়ে গেছে। অতারা চিহ্ন সভ্য লোক। উৎসার কথায় হো হো করে শব্দ করে হেসে উঠল মেহরাব। উৎসা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল মেহরাবের প্রাণখোলা হাসির দিকে। মানুষটাকে এভাবে খুব কম হাসতে দেখেছে উৎসা। মেহরাব শব্দ করে কমই হাসে। ওর হাসি হলো মুচকি হাসি। ঠোঁট এলিয়ে হাসবে সব সময়। উৎসা মুগ্ধ কণ্ঠে বলে উঠল, আপনি সব সময় এভাবেই হাসবেন মেহরাব। আপনাকে হাসলে ভীষণ সুন্দর লাগে। মেহরাব ঝুঁকল উৎসার দিকে। বলল, তাই নাকি? হ্যাঁ। বউ যেহেতু বলেছে তাহলে তো হাসতেই হবে। তার সকল আবদার সার আখো পার। একটু থেমে কিছু মনে পড়তেই তড়িৎ গতিতে বলে উঠল, 1 মিনিট, 1 মিনিট। তুমি আমায় নাম ধরে ডাকলে? আমি কি ঠিক শুনলাম? উৎসা ভরকে গেল। কি ভুল করেছে বুঝতেই জিভে কামড় দিল। কথা ঘুরাতে বলল, কই, আমি তো আপনাকে নাম ধরে ডাকিনি। আপনি বোধ হয় ভুল শুনেছেন। মেহরাব দৃঢ় কণ্ঠে বলল, উহু, আমি ভুল শুনিনি। আমি ঠিক শুনেছি। এখন তুমি স্বীকার করো। বললে বলেছি, এখন সে কথা বাদ দিয়ে কি হয়েছে সেটা বলুন। কথা বলছিলেন না কেন আপনি? এরপর কতবার কল দিয়েছি জানেন? মেহরাব বলা শুরু করল, কাল তোমার সাথে যখন কথা বলছিলাম এমন সময় সামনে তাকিয়ে দেখি একটু দূরেই একটা বড় শর্ট ট্র্যাক ধেয়ে আসছে আমার দিকে। সম্ভবত ট্রাকের ড্রাইভার ড্রাঙ্ক ছিল। আঁকিয়ে বাঁকিয়ে গাড়ি চালাচ্ছিল। ও মুহূর্তে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। ট্র্যাকটা যখন আমার গাড়ি থেকে গুনে গুনে 10 হাত দূরে সেই সময় স্তম্ভিত ফিরে আসে আমার। সাথে সাথে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি রাস্তার একপাশে নিয়ে আসার চেষ্টা করি। সামনে ছিল গাছ। ট্রাকের দিকে খেয়াল রাখতে গিয়ে সেটা খেয়াল করিনি। ফলস্বরূপ গাছের সাথে জোরে সরে ধাক্কা লাগে। স্টিয়ারিংয়ের সাথে মাথা যেয়ে আঘাত লাগে। সাথে সাথে আমি জ্ঞান হারাই। এরপর কি হয়েছে কিছুই জানি না আমি। মেহরাব একটু থামল। অতঃপর বলল, জ্ঞান ফিরতেই নিজেকে আবিষ্কার করি হসপিটালের বেডে। মাথাটা চিনচিন করছিল। মনে পড়ল সেই সময়ের কথা। নিজের অবস্থান বোঝার চেষ্টা করলাম। আশেপাশে কেউ নেই। কয়েক ঘন্টা পরে জ্ঞান ফিরেছে সেটাও জানি না। কেবিন থেকে বেরিয়ে হসপিটালের করিডোর ধরে এগিয়ে আসতে নিলে শুনতে পাই অতি পরিচিত কণ্ঠস্বর। তুমি আহাজারি করছো। তোমার কণ্ঠ শুনে একবার নিজের মনের ভ্রম ভেবে উড়িয়ে দেই। তারপর কি যেন মনে করে আবার এদিকে আসি। চোখ পড়ে ধীরে ধীরে ঢলে পড়ে যাওয়া তোমার দিকে। সাথে সাথে দৌড়ে আসি। তুমি ততক্ষণে জ্ঞান হারিয়েছ।
তোমায় কেবিনে এনে স্যালাইন দেওয়া হয়। তারপরের ঘটনা তো তুমি জানো। এখন আমি তোমার সামনে। উৎসা হা করে তাকিয়ে মেহরাবের কথা শুনছিল। এত ঘটনা ঘটে গেছে বিগত কয়েক ঘন্টায়। উৎসা কিছু মনে পড়তেই জিজ্ঞেস করল, আপনার ফোনে কোথায়? মেহরাব পকেটে খুঁজল ফোন, কিন্তু পেল না। অতঃপর মনে পড়ল ড্রাইভিং করাই ফোন গাড়ির সামনে রেখে কথা বলছিল। বলল, হয়তো গাড়ির মধ্যে কোথাও পড়ে গেছে। উৎসা দীর্ঘশ্বাস ফেলে বলল, ফোন যেদিকে যায় যাক, আপনি সহি সালামতে আছেন এই অনেক। এর মাঝে দরজায় নক করল কেউ। উৎসা ছিটকে দূরে সরে গেল মেহরাবের থেকে। মাহিন এসেছে। দাঁত কেলিয়ে বলল, মিস্টার এন্ড মিসেস মেহরাব, আপনাদের কথা শেষ হলে আমরা বাসায় যেতে পারি? অনেকক্ষণ হলো তো। বাসায় সবাই নিশ্চয়ই টেনশন করছে। উৎসা মেহরাব একসাথে মাথা নেড়ে সাই জানালো। তিনজন বেরিয়েছে পড়ল। কিছুটা এগিয়ে অপারেশন থিয়েটারের সামনে যেতেই নজরে এলো কন্দর্ত কিছু অপরিচিত মুখ। মাহিন জানালো এরা ট্র্যাক ড্রাইভারের বাড়ির লোক। ট্র্যাক যেয়ে ধাক্কা খায় খাম্বার সাথে। ছেলেটার অবস্থা খারাপ ছিল। রাত হওয়ার সেই রাস্তা দিয়ে তেমন গাড়ি চলাচল করছিল না। তাই ছেলেটাকে হসপিটালে আনতে দেরি হয়ে গেছে। ছেলেটার বাড়ির লোকের কান্নার শব্দে উৎসার কলিজা খামচে ধরল। মনে পড়ে গেল কয়েক ঘন্টা আগে করা নিজের আহাজারির কথা। কিছুক্ষণ আগেও হুবহু এই একই পরিস্থিতিতে ছিল উৎসা। ও হারে বুঝতে পারছে প্রিয় মানুষ হারিয়ে যাওয়ার বেদনা। উৎসা মেহরাবের সাথে সেটে গেল। শক্ত হাতে আঁকড়ে ধরল মেহরাবের হাত। মেহরাব বুঝল মেয়েটার ভীতি, নিজেও উৎসাকে নিজের সাথে জড়িয়ে নিল। পা বাড়ালো সামনের দিকে। এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন। মেহরাব এখন পুরোপুরি সুস্থ। মাথার ব্যান্ডেজ খোলা হয়েছে 15 দিনের মাথায়। মেহরাবের সুস্থতার পিছনে উৎসার অবদান অনেক বেশি। মেয়েটা সব ভুলে একমনে মেহরাবের সেবা যত্ন করেছে। সালেহা বেগম বলে বেড়ান উৎসার সেবা যত্নেই নাকি তার ছেলে এত তাড়াতাড়ি সেরে উঠেছে। উৎসার হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে বলেছেন, এভাবেই আমার ছেলেটাকে ভালোবেসে আগলে রাখিস মা। আমার পরে আমার ঘাড়ত্তারা ছেলেটাকে শুধুমাত্র তুই আগলে রাখতে পারবি। তুই ছিলিস বলেই ও এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। স্বয়ং আমিও হয়তো ওর এতটা খেয়াল রাখতে পারতাম না যতটা তুই রেখেছিস। তুই ওকে ছেড়ে কোথাও যাস না। তোকে ও অনেক ভালোবাসে। মায়ের মুখের ছেলের ভালোবাসার কথা শুনে লজ্জা পেল উৎসা। উৎসাকে লজ্জা পেতে দেখে সালেহা বেগম হাসলেন। মাথায় হাত রেখে হাত বুলিয়ে দিয়ে বললেন, এভাবেই দুজন সব সময় একে অপরকে ভালোবেসে আগলে রাখিস। উৎসা সেদিন লজ্জায় সালেহা বেগমের সামনে থেকে উঠে আসে। ও উঠে আসতেই সালেহা বেগম শব্দ করে হেসেই ফেলেন। হাসতে হাসতে বলেন, পাতারা চিহ্ন গলি মেয়ে একটা। ঘড়ির কাঁটা 12 ঘর পেরিয়ে গেলেই মেহরাবের জন্মদিন। উৎসা অনেক কিছু প্ল্যান করেছে। প্ল্যান মাফিক সব আয়োজন করেছে। এখন শুধু কাঙ্ক্ষিত ব্যক্তির অপেক্ষা। মেহরাব এলো 8টা নাগাদ। উৎসা ওকে কিছুই বুঝতে দিল না। রাত 12টা নাগাদ টেনে টুনে ছাদে নিয়ে এলো। সবাই একসাথে উইশ করল মেহরাবকে। সবাই মিলে কেক কেটে খাওয়া দাওয়া পর্ব শেষে রুমে ফিরল উৎসা। মেহরাব মাহিনের সাথে কি নিয়ে যেন কথা বলছে। উৎসা এসে দাঁড়ালো ব্যালকনিতে। আকাশে থালার ন্যায় পূর্ণিমার চাঁদ জল জল করছে। একটু পর পর হিমেল হাওয়া এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে উৎসার শরীর। আবেশে চোখ বুজে নিল উৎসা। খানিক বাদে ব্যালকনিতে পা রাখল মেহরাব। মেহরাবের উপস্থিতি টের পেতেই চোখ খুলে তাকালো উৎসা। মেহরাব এগিয়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল উৎসাকে। মুখ নামিয়ে উৎসার কানের লতিতে আলতো করে চুমু দিল। উৎসা কেঁপে উঠল মেহরাবের ছোঁয়ায়। মেহরাব ফিসফিসিয়ে বলল, আমার গিফট কোথায় মিসেস মেহরাব? গিফট? আমি তো কোনো গিফট আনিনি। সেটা বললে তো হবে না। আমার গিফট চাই, চাই মানে চাই। না দিলে হবে না? মেহরাব ঠোঁট উল্টে বলল, উহু, চোখ বন্ধ করুন। মেহরাব বিনা বাক্য বায় করে চোখ বুজল। উৎসা পা উঁচু করে মুখটা মেহরাবের কান বরাবর নিল। অতঃপর ক্ষীণ কণ্ঠে বলল, ভালোবাসি মিস্টার মেহরাব। কখন, কিভাবে আপনাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। তবে এইটুকু জানি আপনাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। অপ্রিয়, বলতে বলতে কখন যে আপনি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার স্থান দখল করে বসেছেন আমি নিজেও জানি না। তবে আপনাকে ভালোবাসি কখন অনুভব করলাম জানেন? মেহরাব প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল উৎসার পানে। উৎসা থেমে বলল, যখন আপনি কথা বলছিলেন না, আপনার সাড়া পাচ্ছিলাম না তখন নিজেকে উন্মাদ উন্মাদ লাগছিল। 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছিল আপনি ছাড়া আমি বাঁচব না। আমার বেঁচে থাকার জন্য হলেও আপনাকে সুস্থ স্বাভাবিকভাবে আমার চাই। চাই মানে চাই। সেই মুহূর্তে যে অনুভব করলাম আপনি নামক মানুষটাকে আমি কতটা ভালোবেসে ফেলেছি।
আপনি ছাড়া আর কোনো চিন্তায় আমার মাথায় আসছিল না। শুধুমাত্র আপনি ছিলেন আমার সকল চিন্তার কারণ। উৎসা একটু থেমে বুকে ভরে শ্বাস নিল। ফের বলল, ভালোবাসি। মেহরাব এতক্ষণ একমনে শুনছিল উৎসার অনুভূতি। উৎসা থামতেই ধ্যান ভাঙল। অতঃপর বুকে হাত দিয়ে বলল, আপনার মুখে ভালোবাসি শব্দটা শুনতে পেরে আমি ধন্য মিসেস। এটা আমার জন্মদিনের সেরা গিফট। উৎসা কপাল কুঁচকে নিল। কোমরে হাত গুজে বলল, ধন্য হলে হবে না, আমার রিপ্লাই কোথায়? রিপ্লাই? কিসের রিপ্লাই? একটু আগে যেটা বললাম তার। মেহরাব মাথায় খাটালো। মনে পড়ার ভঙ্গিতে বলল, ও আচ্ছা দাঁড়াও বলছি। উৎসা অধীর আগ্রহে মেহরাবরের দিকে তাকিয়ে আছে। মেহরাব সিরিয়াস ভঙ্গিতে বলল, আমিও। উৎসা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, আমিও কি? আমিও ভালোবাসি। উৎসা মুখ ঘুরিয়ে নিল। ঠোঁট উল্টে বলল, এভাবে বললে হবে না। মেহরাব উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে থাকা উৎসাকে আলিঙ্গনে আবদ্ধ করল। থুতনি নিয়ে রাখল উৎসার ঘাড়ে। অতঃপর কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমিও আপনাকে অনেক অনেক ভালোবাসি মিসেস মেহরাব। থেমে জিজ্ঞেস করল, এবার ঠিক আছে? উৎসা মাথা নেড়ে সায় জানালো। অতঃপর ফিক করে হেসে দিল। উৎসার সাথে সাথে মেহরাবও হেসে দিল। উৎসার হাসির শব্দ ঝংকার তুলেছে মেহরাবের বুকে। দূরের ওই আকাশের আর চন্দ্রও যেন হেসে উঠল ওদের সাথে। সাক্ষী হলো কপত কপতির স্নিগ্ধ ভালোবাসার। সমাপ্ত।